গিহুন চোখ খুললে দেখতে পারে সে ওই গেম ফ্লোরে চলে এসেছে, আর তার গায়ে ঠিক আগের সেই জার্সি নাম্বার 456, সাথে আরো 455 জন ভিকটিম, যারা এখনো জানে না তাদের সাথে কি হতে চলেছে। এর মধ্যেই ওখানে কিছু গার্ড চলে এসে সবাইকে খেলার নিয়ম সম্পর্কে বলে দেয়, আর ঠিক আগের মতোই সবাই নানান ধরনের প্রশ্ন করে গার্ডদের কাছে। উদ্ভট প্রশ্ন দেখে গার্ড তখন সবার ঋণের বোঝার পরিমাণ সবার সামনে বলে দেয়, যেখানে 10 বিলিয়ন পর্যন্ত ঋণ করা ভিকটিম প্লেয়ার ছিল। সবাই এখানে ঋণের দায়ে পড়ে এসেছে যেন এই গেম খেলে অনেক টাকা উপার্জন করে তাদের ঋণ শোধ করতে পারে। গার্ড বলে এখানকার উইনার 46.7 বিলিয়ন ওন পাবে, আর প্রতি গেমের শেষে সবাই একবার করে সুযোগ পাবে গেম কুইট করার জন্য, আর উপার্জনকৃত টাকা গেমে টিকে থাকা সব প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রতি গেমের শেষে একবার করে ভোট হবে পরবর্তী গেম খেলা হবে কি হবে না সেটার পক্ষে বিপক্ষে। যে দল উইনার হবে সেই অনুযায়ী পরবর্তী ধাপ অনুসরণ করা হবে। এই নিয়মের কথা শুনে গিহুন অনেক অবাক হয়ে যায়, কেননা এই ধরনের নিয়ম এই গেমে এর আগে ছিল না, যেটা নতুন করে অ্যাড করা হয়েছে। কিন্তু গিহুন তো এর আগে উইনার হয়ে এখান থেকে চলে গিয়েছিল, তাহলে এখানে আবার আসলো কিভাবে? চলুন জেনে নেওয়া যাক পিছনের কিছু গল্প। 3 বছর আগে গিউইন স্কুইড গেম উইনার হওয়ার পর ম্যানেজমেন্ট তাকে একটা এয়ারপোর্টে ড্রপ করে দেয় বাড়ি ফেরার জন্য। কিন্তু এয়ারপোর্টে আসার পরও ফ্রন্টম্যান গিউইনকে ফলো করছে আর বলছে এখানে তোমার আর কেউ বেঁচে নেই, তোমার উচিত এখনই তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। তবে গিহুনের মাথায় চলছিল অন্য এক মাস্টার প্ল্যান। গিহুন এটা বুঝতে পেরেছিল যে মাস্ট বি তার শরীরের মধ্যে কোনো না কোনো ট্র্যাকার চিপ লাগানো আছে, আর যার মাধ্যমে ফ্রন্টম্যান তাকে ফলো করছে। তাই হোটেলে আসার পর নিজের পুরো শরীর চেক করে দেখে যে কোথাও কোনো ট্র্যাকার আছে কিনা। খানিক বাদেই কানের পিছনে একটা ট্র্যাকার দেখতে পেলে সেটা শরীর থেকে কেটে বের করে ফেলে। গিহুন গেম শেষে তার মেয়ের কাছে ফিরে যায়নি, কেননা সে এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল গেমের সবাইকে মেরে ফেলে এই গেম বন্ধ করার জন্য। এর পরের সিনে আমরা জুনহুকে দেখতে পাই যে স্কুইড গেমের সিজন 1-এ তার ভাইকে খোঁজার জন্য ওই আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু ফ্রন্টম্যানের গুলি খেয়ে পানিতে পড়ে যাওয়ার কারণে সে দীর্ঘদিন কোমায় ছিল। এভাবেই কেটে যায় 2 বছর। জুনো সুস্থ হওয়ার পর আবার পুলিশ টিমে জয়েন করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল। এর মধ্যেই জুনোর বস ওখানে আসলে দুজন মিলে রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য, যেখানে জুনোর বস বলে 2 বছর আগে তুমি যে আইল্যান্ডে গিয়েছিলে আর গেমের কথা বলেছিলে, এখন পর্যন্ত সেগুলোর কোনো প্রমাণ দিতে পারোনি। কমিশনার তোমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনায় আজগবি ভেবে নিয়েছে। চাকরিটা বাঁচাতে চাইলে সবকিছু ভুলে মন দিয়ে কাজ করো। বস এটাও বলে, আচ্ছা তোমাকে যে গুলি করেছিল তুমি কি তাকে দেখেছিলে? জুনো কিছুটা কনফিউজড হয়ে বলে, না আমি কাউকে দেখিনি। একটু পর জুনো বাসায় গিয়ে আয়নাতে গুলি লাগার ক্ষতস্থানটা দেখতে থাকে আর মনে করতে থাকে সেই দিনের কথা। সেই দিন আসলে জুনো ফ্রন্টম্যানকে দেখেছিল, আর সে ছিল জুনহোর আপন বড় ভাই, যাকে খোঁজার জন্যই জুনো ওই গেমে গার্ড হিসেবে জয়েন করেছিল। পরবর্তী সিনে দেখতে পাই দুজন কাপল একটা হোটেল খুঁজছিল রাত কাটানোর জন্য। পাশে থাকা একটা হোটেলে অনেক নক করার পরও কেউ রেসপন্স না করলে ওখান থেকে চলে যায়। মূলত এই পুরো হোটেলটা গিহুন কিনে নিয়েছিল নিজে থাকার জন্য, আর সিসিটিভিতে সবসময় খেয়াল রাখছিল যেন ফ্রন্টম্যানের কেউ তাকে খুঁজে না পায়। ঠিক ওই মুহূর্তেই কেউ একজন অনেক শব্দ করে গিহুনের রুমের দরজা নক করতে থাকে। একটু পরেই দরজার নিচ থেকে গেমের ইনভাইটেশন কার্ড পেলে গিহুন অনেক ঘাবড়ে যায়, আর ভয়ে ভয়ে দরজা খুলে দেখে ফ্রন্টম্যান দুটো লাশের মাথা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। গিহুন অনেক চিৎকার করে ফ্রন্টম্যানের উপর গুলি করতে থাকে, আর সাথে সাথে গিহুনের ঘুম ভেঙে যায়। গিহুন আসলে স্বপ্ন দেখছিল। একটু পরেই চং নামের একটা লোক এসে গিহুনকে বলে, আমরা 2 বছর হলো স্টেশনে ওই সেলসম্যানকে খুঁজছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে ওই স্টেশনে তাকছি খেলতে দেখিনি। গিউন মূলত ওই সেলসম্যানকে খোঁজার জন্য অনেক লোক হায়ার করেছিল, যে এর আগে গিউনকে তাকছি খেলার মাধ্যমে স্কুইড গেমে রিক্রুট করেছিল। গিউনের প্ল্যান ছিল ওই সেলসম্যানের সোর্স ধরে সে এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাবে আর সবাইকে মেরে ফেলবে, যেন মানুষের জীবন নিয়ে খেলা এই গেম চিরদিনের জন্য বন্ধ করতে পারে। গিউন চংকে আরও 10 মিলিয়ন ওন দিয়ে বলে 2 বছর হয়ে গেছে, ঠিক এই সময়টাতে ওরা প্লেয়ার হায়ার করে, প্রতিটা স্টেশনে আরও লোক নিয়োগ করো, যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। চং টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর টিমের সবাইকে বলে যে প্রথমে ওই সেলসম্যানকে খুঁজে বের করতে পারবে তাকে 500 মিলিয়ন ওন পুরস্কার দেয়া হবে।
টাকাই মানুষের কর্মক্ষমতাকে হাজার গুণ বাড়িয়ে দেয়। অপরদিকে জুনো ক্যাপ্টেন কামির সাথে দেখা করতে আসে, যে জুনোকে 2 বছর আগে গুলিবিদ্ধ অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করেছিল। জুনো সুস্থ হওয়ার পর থেকেই কামির সাথে এসে ওই আইল্যান্ড খুঁজে বের করার চেষ্টা করে, যেখান থেকে জুনোকে তার ভাই গুলি করে সমুদ্রে ফেলে দিয়েছিল। এরপর চং আরও অনেক লোক হায়ার করে, যেখানে ডেভিড সবাইকে ওই সেলসম্যানের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিল। ডেভিড বলে 6 ফুট লম্বা, যার হাতে একটা কালো ব্রিফ কেস থাকবে, সে অবশ্যই কারো না কারোর সাথে তাকচি খেলবে। এরপর সবাই মিলে 2-3 জনের টিম হয়ে সিওলের সব স্টেশনে চলে যায় ওই সেলসম্যানকে খুঁজে বের করার জন্য। ওইদিকে জুনো আর কামি তখনও আইল্যান্ড খুঁজেই চলছিল। এই 1.5 বছরে ওই এলাকার প্রায় সব আইল্যান্ডই তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও ওই গেম আইল্যান্ডের কোনো খোঁজ পায়নি। তখন কামি বলে, আমার মনে হয় তোমার এখন ওই আইল্যান্ডের ব্যাপারে ভুলে যাওয়াই ভালো। জুনো সাথে সাথে কামিকে উত্তর দেয়, ঠিক আছে, এরপর থেকে আমি আর এই আইল্যান্ড কখনোই খুঁজতে আসবো না। এভাবেই দিনের পর দিন চলে যেতে লাগলো। চংয়ের টিম কোথাও ওই সেলসম্যানের কোনো নাম নিশানাও খুঁজে পাচ্ছিল না। গিউনো অনেক হতাশায় পড়ে যায়। এর মধ্যে ডেভিড আর চং সত্যি সত্যি একদিন ওই সেলসম্যানকে স্টেশনে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, যেখানে ওই সেলসম্যান একটা লোকের সাথে তাকচি খেলছিল। এরপর চং সাথে সাথে গিউনকে কল করে সেলসম্যানের ব্যাপারে ইনফরমেশন দেয়, আর ডেভিড আর চং দুজন মিলে সেলসম্যানকে ফলো করতে থাকে। বাইরে আসার পর সেলসম্যান কিছু লটারি আর রুটি কিনে নিয়ে আশেপাশে ভিখারিদের সামনে গিয়ে একটা রুটি আর লটারি হাতে করে বলে, যে কোনো একটা চুজ করো। তখন সবাই সেলসম্যানের হাত থেকে খাবার না নিয়ে লটারি নেয়, যেখানে লটারি স্ক্র্যাচ করে তারা কোনো কিছুই পায় না। এভাবেই সেলসম্যান অনেকের কাছেই যায়, যেখানে সবাই খাবার বাদ দিয়ে লটারি চুজ করে বেশি কিছু পাওয়ার আশায়। ডেভিড আর চং সেলসম্যানের এমন কার্যকলাপ দেখে অনেক অবাক হয়ে যায়। খানিক বাদে সেলসম্যান পার্কের মাঝখানে এসে ব্যাগ ভর্তি রুটি ফেলে দিয়ে সেগুলো নষ্ট করতে থাকে। এটা দেখে পাশ থেকে লটারি নেয়া একটা ভিখারি রুটি নিতে আসলে সেলসম্যান তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলে, আমি তোমাদের সবাইকে খাবার দিয়েছিলাম, কিন্তু তোমরা লোভের বশবর্তী হয়ে বেশি কিছু পাওয়ার আশায় ক্ষুধার্ত থেকেও খাবার বেছে নাওনি, তাই এই খাবারের ওপর তোমাদের কারোরই অধিকার নেই। অন্যদিকে গিউন হাই স্পিডে গাড়ি চালিয়ে আসছিল সেলসম্যানকে ধরার জন্য। হাই স্পিডে গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ পথের মধ্যেই গিউনের গাড়ি আটকিয়ে ফেলে। তখন জুনো তার জুনিয়র অফিসার সংকে গিউনের গাড়ির কাছে পাঠিয়ে দেয় ফাইন দেওয়ার জন্য। সং এসে গিউনের আইডি চেক করে, এরপর ফাইনের পেপারস নেয়ার সাথে সাথেই গিউন ওখান থেকে চলে যায়। সং আর জুনহোর কাছে ব্যাপারটা অনেক আজব মনে হয়, কেননা ফাইনের কথা শুনলে সব ড্রাইভাররাই সাধারণত ঝামেলা করে বা রিকোয়েস্ট করে ফাইন না দেওয়ার জন্য, যেখানে গিউন এমন কিছুই করেনি। ওইদিকে চং আর ডেভিড তখনও সেলসম্যানের পিছু করছিল। গিউনের আশায় দেরি হওয়াতে চং সিদ্ধান্ত নেয় যে তারা সেলসম্যানকে ধরে ফেলবে, যেন কোনোভাবেই পালিয়ে না যায়। কিন্তু এখানে ঘটে উল্টো ঘটনা। ততক্ষণে সেলসম্যান ডেভিড আর চংকে মেরে আধমরা বানিয়ে ফেলে। জুনোর কাছে গিউনের নাম দেখে সন্দেহ হলে থানায় এসে অনলাইনে গিউনের আইডি চেক করে, আর গিউনের ফটো দেখে জুনো গিউনকে চিনতে পারে, কেননা ওই আইল্যান্ডে জুনো গিউনকে একবার তার ভাইকে খুঁজে দেওয়ার ব্যাপারে কথা বলেছিল। এর মধ্যে গিউন চংয়ের দেয়া অ্যাড্রেস অনুযায়ী এসে দেখতে পারে তারা ওখানে কেউ নেই। তবে এসে আশেপাশে অনেক রক্ত আর চংয়ের চাকুটা খুঁজে পেলে বুঝতে পারে নিশ্চয়ই তাদের সাথে খারাপ কিছু হয়েছে, যেখানে সেলসম্যান ওই বিল্ডিং এর ওপর থেকেই গিউনকে দেখতে পাচ্ছিল। এরপর ফ্লোরে এসে সেলসম্যান ডেভিড আর চংয়ের সাথে ডেথ গেম খেলা শুরু করে। সেলসম্যান বলে, এই বন্দুকের মধ্যে একটা গুলি থাকবে, তোমরা একবার করে নিজেদের গুলি করবে, দেখি তোমাদের মধ্যে কে বেঁচে থাকে। ডেভিড আর চং অলরেডি আধমরা অবস্থায় পড়ে আছে, তার মধ্যে আবার ডেথ গেম খেলার এক পর্যায়ে ডেভিডকে বাঁচানোর জন্য চং নিজে হার মেনে নেয়, আর সাথে সাথে সেলসম্যান চংকে গুলি করে মেরে ফেলে। অপরদিকে জুনো খুঁজতে খুঁজতে চং এর অফিস পর্যন্ত চলে যায়, যেখানে ওই সেলসম্যানের একটা ডামি রাখা ছিল, আর যার ওপর ওই ইনভাইটেশন কার্ডটাও ছিল। এর মধ্যে ওখানে গ্যাংয়ের একটা ছেলে এসে কিছু বন্দুক নিয়ে যায় সেলসম্যানের সাথে ফাইট করার জন্য। গ্যাং মেম্বার চলে যাওয়ার সাথে সাথে জুনো টেবিল চেক করলে গিউনের একটা ফাইল খুঁজে পায়, যেখানে গিউনের হোটেলের অ্যাড্রেসটা মেনশন করা ছিল। গিউন তার হোটেলে ফিরে আসতেই দেখে তার হোটেলের বাইরে লাইট অন করা। এখানে আসার পর থেকে গিউন কখনোই হোটেলের বাইরে লাইট অন করেনি। তখন গিউন বুঝতে পারে যে নিশ্চয়ই তার হোটেলে কেউ ঢুকেছে। রুমের মধ্যে আসতেই গিউন সেলসম্যানকে তার রুমের মধ্যে দেখতে পায়। সেলসম্যান সাথে সাথে বলে ওঠে, গেম থেকে ফিরে আসার পর তোমার মেয়ের কাছে তোমার ফিরে যাওয়া উচিত ছিল। তখন গিউন বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, যেন তোমার সোর্স ধরে আমি এই গেমের ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারি, আর এই গেম চিরদিনের জন্য বন্ধ করতে পারি। তখন সেলসম্যান বলে,
আমি এই গেমের ছোট্ট একটা অংশ মাত্র। প্রথমে আমি এই গেমের এলিমিনেটেড প্লেয়ারদের পুড়িয়ে মারতাম। একদিন ওই গেমের মধ্যে আমি আমার নিজের বাবাকে মারার সুযোগ পাই, আর যাকে মারতে আমি দ্বিতীয়বারও চিন্তা করিনি। আর তখন থেকেই এটা করে আমি অনেক আনন্দ লাভ করি। আর তুমি যাকে খুঁজছো তার ঠিকানা আমার পকেটেই আছে। তার আগে চলো একবার দুজন মিলে ডেথ গেম খেলা যাক। সেলসম্যান ঠিক আগের মতোই বন্দুকে একটা গুলি রেখে দুজন মিলে নিজেকে একবার একবার করে শুট করতে লাগলো। এভাবে এক এক করে লাস্ট গুলিটা সেলসম্যানের ভাগ্যেই ছিল, আর তখন সে নিজেই নিজেকে শুট করে ওখানেই মারা যায়। জুনো তখন হোটেলের বাইরেই অবস্থান করছিল, আর গুলির শব্দ শুনে ভেতরে চলে আসলে হাত পা বাঁধা অবস্থায় ডেভিডকে প্রথমে খুঁজে পায়। জুনো ডেভিডের কাছ থেকে গিওনের রুম নাম্বার নিয়ে সেই রুমে গিয়ে গিওনকে আত্মসমর্পণ করতে বলে। ঠিক ওই মুহূর্তে ডেভিড পিছন থেকে এসে জুনোর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে গিওন তখন পর্যন্ত ডেভিডকে চিনত না, কেননা সে এইসব ডিল চং এর সাথে করত। তখন ডেভিড জানায় চং অলরেডি মারা গেছে, যাকে এই সেলসম্যানই মেরে ফেলেছে। এরপর সেলসম্যানের পকেট থেকে একটা ইনভাইটেশন কার্ড পায় গিওন, যেখানে 4 দিন পর একটা ক্লাবে দেখা করার ইনভাইটেশন আছে। এর মধ্যেই জুনোর জ্ঞান ফিরে আসলে সে গিওনকে বলে, আমি তোমাকে আগে থেকেই চিনি। ওই গেমের মধ্যে আমি তোমাকে একবার আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম। তখন গিওনেরও সেই কথা মনে পড়ে যায়, আর জুনোকে বিশ্বাস করে। এরপর গিওন বলে, এখানে যে লাশটা পড়ে আছে সে একজন সেলসম্যান, যে ওই গেমে লোক হায়ার করার কাজ করত। আর আমি ওকে মারিনি, নিজের গেমে ফেসে গিয়ে সে নিজেই মারা গিয়েছে। এই সেলসম্যানের কাছ থেকে আমি একটা ইনভাইটেশন কার্ড পেয়েছি, যার মাধ্যমে আমি ওই ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। যেভাবেই হোক এই মরণ খেলা আমাদের বন্ধ করতেই হবে। তখন জুনো নিজেও এই মিশনে যাওয়ার জন্য গিওনকে রিকোয়েস্ট করতে থাকে। তখন গিওন ডেভিড আর জুনোকে নিয়ে প্ল্যান করে। গিওন তার পুরস্কারের সব টাকাগুলো ডেভিড আর জুনোকে দেখায়, আর এই টাকা দিয়ে গিওন অনেক বন্দুকও কিনেছিল ব্ল্যাক মার্কেট থেকে। এই হোটেলটা গিওন এই জন্যই বন্ধ করে রেখেছিল যেন এখানে এসে সে গান ট্রেনিং নিতে পারে। এরপর একটা মেলার দৃশ্য দেখানো হয়, যেখানে একটা পিগি ছোট্ট একটা বাচ্চাকে চকলেট দিলে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়। এরপর সব পিগিরা ড্রেসিং রুমে এসে তাদের কস্টিউম খুলছে আর গরমে হাঁসফাঁস করছে, যেখানে মেয়ে নামের একটা মেয়ে এই কাজের জন্য কোনো ক্লান্তি দেখাচ্ছে না। এর মধ্যেই ওই ছোট্ট বাচ্চাটা ড্রেসিং রুমে এসে খুশি হয়ে মেয়েকে একটা আর্ট দেয় তাকে চকলেট দেওয়ার জন্য। আর খানিক বাদই বাচ্চাটার বাবা এসে বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন ড্রেসিং রুমের সবাই ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে কথা বলতে থাকে, যে বাচ্চাটার ক্যান্সার হয়েছে আর তার বাবার টাকার অভাবে মেয়েটার চিকিৎসা করাতে পারছে না। এই কথা শুনে মেয়ে অনেক কষ্ট পায়। মেয়ে মূলত নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে পালিয়ে এসেছিল, কিন্তু তার সন্তান আর স্বামী নর্থ কোরিয়াতেই আটকা পড়ে যায়। তাই মেয়ে একটা এজেন্টের কাছে আসে যেন যেভাবেই হোক তারা তাদের সন্তান আর স্বামীকে সাউথ কোরিয়াতে নিয়ে আসতে পারে। তখন এজেন্ট বলে, আমরা অনেক চেষ্টা করেছি তোমার সন্তান আর স্বামীকে খোঁজার। তুমি নর্থ কোরিয়াতে মিলিটারিদের মেরে এখানে পালিয়ে এসেছো। আমার মনে হয় না তারা তোমার সন্তান আর স্বামীকে বাঁচিয়ে রেখেছে। এই কথা শুনে মেয়ে অনেক কষ্ট পায় আর গাড়িতে এসে পাগলের মতো কান্না করতে থাকে। এক পর্যায়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে সুইসাইড করার জন্য। ঠিক ওই মুহূর্তে একজন লোক এসে ওই গেমে যাওয়ার জন্য একটা ইনভাইটেশন কার্ড মেয়েকে দিয়ে যায়। পরের দিন মেয়ে তার জব থেকে রিজাইন করে আর অফিস থেকে বের হতেই দেখে টম, মানে ওই বাচ্চা মেয়েটাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে। মেয়ের অনেক খারাপ লাগলে টমের পরে থাকা টুবিটা নিয়ে হসপিটালে যায় টমকে দেখে আসার জন্য, কেননা মেয়েরও ঠিক এমনই একটা মেয়ে আছে যাকে সে নর্থ কোরিয়াতে ফেলে এসেছে। ওইদিকে আজ গিউনের ক্লাবে গেম ম্যানেজমেন্টের সাথে দেখা করার ডেট, আর তাই জন্য গিউন নিজের দাঁতের নিচে একটা ট্র্যাকার সেট করে নিচ্ছে, যেন গিউনকে যদি কেউ কিডন্যাপ করে তাহলে তার টিম তাকে সহজেই খুঁজে পায়। যেখানে ডেভিড এর মধ্যে আরো কিছু ট্রেন লোককে হায়ার করেছিল এই মিশনে হেল্প করার জন্য। এরপর গিউন আর সবাই মিলে রওনা দেয় ফ্রন্টম্যানের সাথে দেখা করার জন্য, যেখানে গিউনের পিছনে আরো 2টা গাড়ি ভর্তি ব্যাকআপ টিম ছিল। এরপর গিউন আর ডেভিড মিলে ক্লাবের মধ্যে প্রবেশ করে ফ্রন্টম্যানকে খুঁজতে থাকে। জুনো এর মধ্যেই 2জন ব্যক্তিকে দেখতে পায় যারা গেমের গার্ডের পোশাক পরে ওই ক্লাবের মধ্যে প্রবেশ করছে। এটা দেখে জুনো নিজেও ক্লাবের মধ্যে চলে যায় গিউনকে হেল্প করার জন্য। একটু পর গার্ড গিউনকে এসে নক করে আর তাকে ফলো করতে বলে। অন্যদিকে আরেকজন গার্ড ডেভিডকে ক্লাবের মধ্যে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে ফেলে। গিউন ততক্ষণে ওই গার্ডের সাথে ক্লাবের বাইরে গিয়ে একটা গাড়িতে উঠে বসে, আর জুনো তার টিম মিলে ট্রাকার ফলো করতে করতে গিউনের গাড়ির পিছে পিছে যায়। গাড়ির মধ্যে একটা স্পিকার ছিল, যার মাধ্যমে ফ্রন্টম্যান আর গিউন দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। ফ্রন্টম্যান ঠিক আগের মতোই গিউনকে বলে, তোমার উচিত ছিল তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। তখন গিউন বলে, তোমার উচিত ছিল আমার সাথে সামনাসামনি দেখা করা। এই মরণ খেলা বন্ধ না করা পর্যন্ত আমি কোথাও যাব না।
ফ্রন্টম্যান বলে, এই খেলায় আমরা কেউ কাউকে জোর করে নিয়ে আসি না, সবাই সবার ইচ্ছেতে এখানে আসে। তুমিও তোমার ইচ্ছেতেই এখানে এসেছিলে। এই দুনিয়াতে হেরে যাওয়া কোনো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এই দুনিয়াতে হেরে যাওয়া মানুষের বেঁচে থাকার অধিকার নেই। গরিবত্ব নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন গিউন বলে, তোমরা সবাইকে টাকার লোভ দেখিয়ে এই গেম খেলাও আর নিরীহ মানুষদের মেরে ফেলো। তখন ওই গাড়িটা শুধুমাত্র একটা পথ দিয়েই বারবার ঘুরছিল, আর এর মধ্যে জুনো আর তাদের টিমের গাড়ির টায়ার স্নাইপাররা ব্লাস্ট করে ফেলে। ফ্রন্টম্যান বলে, তোমাদের কেউ আমাদেরকে এখানে ধরতে পারবে না, আর এই গেমকেও বন্ধ করতে পারবে না। এমন অবস্থায় গিউন নিজেও গাড়ির মধ্যে থেকে ড্রাইভারকে গুলি করতে থাকে, কিন্তু সেটাতে কোনো লাভ হয় না। উল্টো ফ্রন্টম্যান বলে, তুমি এই গুলি দিয়ে আমাদের গেমকে শেষ করতে এসেছো? আর কোনো উপায় না পেয়ে গিউন আবার বলে ওঠে, আমি তোমাদের গেমে আবার জয়েন করতে চাই। এতে করে তোমাদের নিজেদেরও অনেক লাভ হবে। বিগত উইনারকে দেখে তোমার দর্শকরা এই গেমকে আরো এনজয় করবে। গিউন গেমে ফিরতে চেয়েছিল যাতে করে ওখানে গিয়ে কোনোভাবে ফ্রন্টম্যানকে মেরে ফেলতে পারে। এরপর ফ্রন্টম্যান গিউনের কথায় রাজি হয়ে যায় আর গাড়ির মধ্যে গ্যাস অন করে দেয় গিউনকে অচেতন করে গেমে নিয়ে যাওয়ার জন্য। গিউন অনেক কনফিডেন্ট ছিল যে তার টিম অবশ্যই ট্র্যাকারের মাধ্যমে তাকে ফলো করে ওই আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। এইদিকে মেয়ে নিজেও ওই ইনভিটেশন কার্ডের নাম্বারে কল দিয়ে গেমে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর একটা কন্টেনারের মধ্যে 11 নম্বর রুমে ঢুকে নিজেকে লক করে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে মেয়ে আসলে কোনো টিম প্লেয়ার না, সে একজন গার্ড। এর মানে হলো গেম ম্যানেজমেন্ট গার্ডদেরকেও র্যান্ডমলি চুজ করে ওই গেমে নিয়ে যেয়ে কাজ করানোর জন্য। এবার বর্তমানে ফেরা যাক, যেখানে আমরা প্রথমে দেখেছিলাম গিউন ওই গেমের ফ্লোরে পৌঁছে গেছে আর গার্ডরা গেমের সব নিয়ম সবাইকে বলে দিচ্ছে। প্লেয়ারদের মধ্যে মা ছেলেও ছিল। গংয়ের মা এখানে এসেছিল তার ছেলের ঋণ শোধ করার জন্য, যেখানে একজন সানকি র্যাপার, একজন ট্রান্সজেন্ডার, সাথে আরো অনেকেই ছিল। এর মধ্যে গিউন তার পুরনো বন্ধু চ্যাংকে দেখতে পায়, যাদের 3 বছর পর আজ এখানে দেখা হলো। গিউন অনেক ঘাবড়ে যায় তার বন্ধুকে দেখে, কেননা গিউন এই গেম পরিণতি সম্পর্কে অনেক ভালোভাবেই জানে। তাই গিউন চ্যাংকে বলে, তুমি সব সময় আমার পিছনে পিছনে থাকবে, আর এই গেম সম্পর্কে আমি অনেক কিছুই জানি। চ্যাং অত কিছু বুঝতে না পেরে জাস্ট ওকে বলে দেয়। এরপর সবাই ওই গ্রাউন্ডে চলে আসে প্রথম গেম মানে রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য, যেখানে অনেক বড় একটা দল দেখে অন্য প্লেয়াররা হাসি তামাশা করতে থাকে। কিন্তু গিউন সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারে যে একটু পর এখানে কি হতে চলেছে। অপরদিকে জুনো আর তার টিম ট্র্যাকার ফলো করতে করতে একটা আইল্যান্ড খুঁজে পায় আর কয়েকজনকে আইল্যান্ডে যেতে বলে ট্র্যাকারের কাছে যাওয়ার জন্য। ট্র্যাকারের কাছে যেতেই ডেভিড এক ফিশারম্যানকে খুঁজে পায়, যেখানে ওই ট্র্যাকারটা মাছের খাবারের মধ্যে লুকানো ছিল। তখন ওই ফিশারম্যান ডেভিডকে বলে, একজন আমাকে ফ্রিতে এই মাছের খাবার দিয়েছিল, আমি জানি না এই খাবারের মধ্যে ট্র্যাকার আসলো কিভাবে। জুনো খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কেউ তাদের মিসলিড করছে, আর গেম ম্যানেজমেন্ট গিউনের ট্র্যাকের ব্যাপারে আগে থেকেই জানতে পেরেছে। জুনো আর ডেভিড পুরোই হজবরল হয়ে যায় এই সব কিছু নিয়ে, যে তারা এখানে আসেনি, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওই ট্র্যাকার এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমরা সবাই এখানে আসতে পারি। কিন্তু জুনো হেরে যাওয়ার মানুষ নয়, তাই নতুন প্ল্যান করে কয়েকটা টিমে ভাগ হয়ে আশেপাশের সব দ্বীপে অপারেশন চালানো শুরু করে দেয়। গিউনের পর তার দাঁত খুলে দেখে সেখানে কোনো ট্র্যাকার নেই। সারে সর্বনাশ! এতক্ষণ গিউন খুব কনফিডেন্ট ছিল, কিন্তু এবার গিউনের কনফিডেন্টের 12টা বেজে যায়। ততক্ষণে ফ্রন্টম্যান প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য পারমিশন দিয়ে দেয়। অবস্থা খারাপ দেখে গিউন সবাইকে সাবধান করে দেয় যে আমি যখন যা বলবো সেই অনুযায়ী সবাই চলবে, তা না হলে তোমাদের সবাইকে এখানে মরে যেতে হবে। গিউনের এমন কথা শুনে সবাই হাসি তামাশা করতে থাকে আর গিউনকে তাচ্ছিল্য করে গেম শুরু করে দেয়, যেখানে ফ্রন্টম্যান তার রুমে থেকেই এই গেম এনজয় করছিল। গিউন হাল না ছেড়ে দিয়ে সবাইকে ডিরেকশন দেওয়া শুরু করে আর সবাই সেই অনুযায়ী খেলছিল। প্রথম 2-3 রাউন্ডে কোনো মানুষই মারা যায় না। ততক্ষণে ওখানকার সবাই গিউনকে অমান্য করতে শুরু করে। এর মধ্যেই একটা মেয়ের মুখে মৌমাছি বসে। তখন পাশে থাকা থ্যানোস বলে মৌমাছিটাকে মেরে ফেলতে, যার কারণে মেয়েটা ওখানে দাঁড়িয়ে নড়াচড়া করছিল। মেয়েটা হ্যাপি ছিল, কেননা নড়াচড়া করার পরও সে এখনো বেঁচে আছে। ঠিক ওই মুহূর্তে একটা গুলি এসে মেয়েটার মাথা ব্লাস্ট করে ফেলে। সাথে সাথে অনেক লোক এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে আর স্নাইপার এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলে।
আর এই স্নাইপারের মধ্যে আমরা মেয়েকেও দেখতে পাই। প্লেয়ারদের মধ্যে কিছু লোক তখনও গিউনের কমান্ড ফলো করছিল। তখন গিউন সবাইকে এক লাইনে চলতে বলে যাতে করে মোশন ট্র্যাকার তাদেরকে বেশি বেশি ফলো করতে না পারে। এর মধ্যে থ্যানোস ভয় পেয়ে ড্রাগস নেওয়া শুরু করে আর সামনে থাকা সব প্লেয়ারদের ধাক্কা মেরে ফেলে দিলে স্নাইপার পড়ে যাওয়া সব প্লেয়ারকে গুলি করে মেরে ফেলে। এর মধ্যে মেয়ে টমের বাবাকেও গেমের মধ্যে দেখতে পায়। এরপর এক এক করে অনেক মানুষ ওখানেই মরে যায় আর স্নাইপার বেশিরভাগ প্লেয়ারদের হাত বা পায়ে গুলি করছিল, মানে ডিরেক্ট ওখানে মেরে ফেলছিল না। সবাই লাইনের এপারে চলে আসলেও তখনও গুলিবিদ্ধ একজন পৌঁছাতে পারেনি। সময় আছে মাত্র 30 সেকেন্ড। তখন গিউন রিস্ক নিয়ে ওই গুলিবিদ্ধ লোকটাকে লাইনের এপারে নিয়ে আসে, কিন্তু লাইনের এপারে আসার সাথে সাথে মেয়ে ওই গুলিবিদ্ধ লোকটাকে মাথায় গুলি করে মেরে ফেলে। মেয়ের গুলি করা দেখে অন্য স্নাইপাররা অবাক হয়ে যায়, কেননা তারা ওই লোকটাকে মারতে চায়নি বলেই পায়ে গুলি করেছিল। এটারও একটা কারণ আছে যেটা খানিক বাদেই জানতে পারবেন। প্রথম গেমের পর আবার গার্ডরা প্লেয়ারদের সামনে আসে, যেখানে তখন প্লেয়াররা সবাই খুব আতঙ্কের মধ্যে ছিল। অনেক প্লেয়াররা কান্না করতে করতে রিকোয়েস্ট করে গেম থেকে লিভ করার জন্য। তখন গিউনও বলে ওঠে রুলস মোতাবেক ভোট করা হোক, যদি মেজরিটি পার্সন চলে যাওয়ার পক্ষে ভোট দেয় তাহলে খেলা এখানেই শেষ। তখন গার্ড বলে ঠিক বলেছ, কিন্তু তার আগে তোমাদের জিতে নেওয়া টাকাগুলো দেখে নাও। এরপর টাকার বৃষ্টি দেখে সবাই একটু আগে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা ভুলে যায়। গার্ড আবার বলে এখানে তোমরা যারা আছো তারা সবাই এই টাকার ভাগ পাবে, যেখানে তোমরা এক একজন 24 মিলিয়ন ওন করে পাবে, যেটা খুব সামান্য একটা অর্থ। ওখানে থাকা অনেক প্লেয়ারের কাছে এই টাকা সত্যি অনেক সামান্য মনে হয়, কেননা তারা যে পরিমাণ ঋণ করে এসেছে তার তুলনায় এই টাকা কিছুই না। তখন গার্ড বলে তোমরা যদি শেষ পর্যন্ত এই গেম খেলতে পারো তাহলে এর থেকেও বেশি টাকা পাবে। এই বলে ভোটিং শুরু করে দেয় শেষ নাম্বার থেকে। গিউন এসে খেলা না হওয়ার পক্ষে ভোট দেয় আর ক্রস ব্যাচ নিয়ে নিজের শরীরে লাগিয়ে নেয়। এইভাবে কেউ খেলা না হওয়ার পক্ষে এবং কেউ খেলা হওয়ার পক্ষে ভোট দিতে লাগলো। গিউন দেখছে ম্যাক্সিমাম লোক খেলা হওয়ার পক্ষে ভোট দিচ্ছে, তাই গিউন আবার সবাইকে সতর্ক করে দিতে লাগলো এই মরণ খেলা না খেলার জন্য। এই কথা শুনে ওখানকার কিছু প্লেয়ার বলে ওঠে তুমি প্রথম থেকে আমাদের ভয় দেখাচ্ছ, যার জন্য আমরা প্রথম গেমে অনেক ভয় পেয়েছি আর সেটার কারণেই অনেক লোক মারা গেছে। আমাদের তো মনে হচ্ছে তুমি এখানকার ম্যানেজমেন্টেরই কেউ। তখন গিউন চিৎকার করে বলে আমি এই গেম এর আগেও খেলেছি আর তোমাদের মতো সবাইকে মেরেই আমি উইনার হয়েছিলাম। পাশ থেকে তখন থ্যানোস বলে ওঠে তাই নাকি? তাহলে তুমি যেহেতু সবকিছুই জানো তাহলে তুমি এবার আমাদের সবাইকে সাহায্য করবে এই গেম জেতার জন্য। মানে টাকার লোভ কোন পর্যায়ে গেলে মানুষ মৃত্যুকেও ভুলে যায়। গিউন তখনও সবাইকে রিকোয়েস্ট করতে লাগলো গেম না খেলার জন্য। এর মধ্যে গার্ড এসে গিউনকে গান পয়েন্টে রাখে ভোটিংয়ের সময় বাধা দেওয়ার জন্য। পরবর্তীতে বাকি সবাই ভোট দেয়া শুরু করে, যেখানে শেষ পর্যন্ত হ্যাঁ এবং না ভোট সমান সমান হয়ে যায়। এখন বাকি আছে মাত্র একজন প্লেয়ার, যার ভোটের উপর নির্ভর করছে এই গেম হবে কি হবে না। লোকটা এসে খেলা হওয়ার পক্ষে ভোট দেয়। ভোট দেওয়ার পর মুখ ঘোরাতে আমরা দেখতে পাই এই 1 নাম্বার প্লেয়ার আর কেউ না, সে হচ্ছে এই গেমের ফ্রন্টম্যান ইনহো। ইনহো তখন মিস্ট্রি একটা হাসি নিয়ে গিউনের ব্যর্থ মুখ দেখতে থাকে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতেই আমরা এলিমিনেট হওয়া ডেড বডিগুলো পোড়ানোর দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু কফিনের গায়ে রক্ত দিয়ে ক্রস চিহ্ন দেয়া আছে। এর মানে হলো প্লেয়ারদের শরীর থেকে অর্গান কেটে বিক্রি করার ধান্দা এখনো চলমান। এই জন্যই কিছু স্নাইপার এলিমিনেট প্লেয়ারদের শরীরে না মেরে হাত পায়ে গুলি করত, যাতে শরীরের সব অর্গানগুলো ঠিক থাকে আর তারা ঠিকঠাক মতো সেগুলো বিক্রি করতে পারে। এইদিকে ফ্লোরের মধ্যে গিউন মন খারাপ করে বসে আছে, কেননা সে অনেক চেষ্টা করেছে গেম কুইট করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কাউকে বোঝাতে সক্ষম হয়নি। এর মধ্যে ইনহো এসে গিউনকে বলে তুমি আমাদের সাহায্য করতে পারো, তুমি এখানে আছো জন্যই আমি ইয়েস বাটনে ক্লিক করেছিলাম, যেন তোমার সাহায্যে আমরা পরবর্তী গেমগুলো খুব সহজেই উইন হতে পারি। তখন গিউন বলে এর আগে আমরা ডালগোনা গেম খেলেছিলাম, যেখানে ট্রায়াঙ্গেল সব থেকে সহজ ছিল আর আমব্রেলা সব থেকে কঠিন। এই কথা শুনে ইনহো বলে তাহলে যে আমব্রেলা চুজ করেছিল তার মতো বলদ মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। গিউন তখন আর চোখে তাকিয়ে মনে মনে বলে আরে বলদা বেটা, আমব্রেলা চুজ করে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এর মধ্যে জন এসে বলে আমরা এই গেমের কথা আর কাউকে বলবো না, তাহলে অনেক লোক সহজেই এলিমিনেট হয়ে যাবে আর আমরা টাকার ভাগ বেশি পাবো। গিউন এই কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর বলে আমি এখানে সবাইকে বাঁচানোর জন্য এসেছি, সবাইকে মারতে নয়। ওইদিকে গং এসে তার নিজের খাবারটা ড্যানিকে দেয়, কেননা ড্যানি তখন
প্রেগনেন্ট ছিল। গং এর আগে নার্সের চাকরি করত, তাই নিজের মেয়ের মতো মনে করে যতটুকু সম্ভব খেয়াল রাখা শুরু করে। এরপর ইনো এসে আবার গিউনকে জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে অনেক টাকা জিতে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এসেছো কেন? গিউন বলে, ওই টাকা আমার না, সবার মৃত্যুর বিনিময়ে টাকা আমার চাই না, আমি এখানে এসেছি এই খেলা বন্ধ করার জন্য। তখন ইনো বলে, তুমি এই গেমটাকে একটু বেশি সিরিয়াসলি নিচ্ছ, তুমি নিশ্চয়ই কাউকে মারোনি, এখানে সবাই তাদের নিজের ইচ্ছেতেই খেলছে, তাছাড়া টাকা ছাড়া যদি সবাই এখান থেকে বাইরে যায় তাহলে ঋণের বোঝা মাথায় নিয়ে এমনিতেই মরে যাবে, তার থেকে এটা ভালো নয় কি এখানে মৃত্যুর আগে শেষ চেষ্টাটা করা? তখন চ্যাং বলে ওঠে, আমার মনে হয় আমাদের এখন পরবর্তী গেমের জন্য চিন্তা করা উচিত, আমাদের একটা শক্তিশালী টিম বানাতে হবে যেন বিপদে একে অন্যকে সাহায্য করতে পারি। এই কথা শুনে পাশে থাকা লি নামের একটা ছেলে অনুরোধ করে তাকে তাদের টিমে নেয়ার জন্য, যেখানে লি আর চ্যাং দুজনই মেরিন অফিসার ছিল। এইদিকে থ্যানোস এসে জ্যাকের সাথে কথা বলে, যেখানে জ্যাক একজন ইউটিউবার ছিল আর ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ইউটিউবে সবাইকে পরামর্শ দিত। জ্যাকের পরামর্শে তখন অনেক মানুষ ক্রিপ্টোকারেন্সিতে টাকা ইনভেস্ট করে টাকা লস করে, এর মধ্যে থ্যানোসও ছিল। এই টাকা লস হওয়ার পুরো দোষটা থ্যানোস জ্যাকের উপরেই দেয়। এক কথা দু কথায় থ্যানোস আর মার্শু মিলে জ্যাককে মারতে শুরু করে। এই মারামারি দেখে ইনো এসে থ্যানোসকে রিকোয়েস্ট করে মারামারি না করার জন্য, কিন্তু থ্যানোস উল্টো ইনোর সাথে ভাব নেওয়া শুরু করলে ইনো থ্যানোস আর মার্শুকে উদুম কেলানি দেয়, যেটা দেখে ফ্লোরের সবাই অনেক খুশি হয়ে যায়। ফ্লোরের লাইট অফ হলে সবাই উপরে ঝুলে থাকা টাকাগুলো দেখতে থাকে। এমন সময় ইনো এসে গিউনকে বলে, আমার বউ অনেক অসুস্থ, তার মধ্যে সে প্রেগনেন্ট, আমি বলেছিলাম এই অবস্থায় অ্যাবর্শন করার জন্য, কিন্তু সে মরে যাবে তবুও অ্যাবর্শন করবে না। সবার কাছ থেকে টাকা ধার নিয়ে চিকিৎসা চালাতে থাকি, এর মধ্যে আমার এক ক্লায়েন্টের কাছ থেকেও কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু অফিস থেকে সবাই ভেবেছিল আমি ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ নিয়েছি, তাই আমাকে সেই চাকরি থেকেও বের করে দেয়, আর তারপর আমি এখানে আসি। আমি জানি এই গেমটা অনেক খারাপ, কিন্তু আমার বউ আর বাচ্চাকে বাঁচানোর জন্য এটাই শেষ উপায়। ওইদিকে ওয়েস্ট জোনে কিছু লোক লাশের শরীর থেকে অর্গান বের করছিল, এর মধ্যে ওখানকার ম্যানেজার এসে বলে, এতগুলো লাশ থেকে মাত্র একটা অর্গান পেয়েছো? তখন গার্ড বলে, কেউ একজন প্লেয়ারদের হেডশট দিয়ে গেম ফ্লোরেই মেরে ফেলে, লেট করে লাশ এখানে নিয়ে আসার কারণে ভালো অর্গান সংগ্রহ করা সম্ভব হয় না। তখন ওখানকার ম্যানেজার এই খবর তাদের বসকে দেয় যে আমাদের মধ্যে একজন চায় না যে আমরা লাশের শরীর থেকে অর্গান সংগ্রহ করি, আর এই হেডশটগুলো স্নাইপার 11 নম্বর থেকেই দেয়া হয়। এরপর ব্ল্যাক মার্কস স্নাইপার 11 নম্বরকে ডেকে পাঠায়, যার নাম ছিল মে। ব্ল্যাক মার্কস বলে, তুমি প্লেয়ারদের ডিরেক্ট মেরে ফেলে আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? তখন মে বলে, ফ্রন্টম্যান আমাকে দায়িত্ব দিয়েছে সবাইকে মেরে ফেলার, আমি আমার দায়িত্ব পালন করছি। ব্ল্যাক মার্কস রেগে গিয়ে বলে, মে, আমি তোমাকে নর্থ কোরিয়া থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি, যেখানে তুমি পুরো একটা মিলিটারি টিমকে মেরে ফেলেছিলে, সাথে তোমার মেয়ে আর স্বামীকেও ওখানে ফেলে এসেছো, তাদের সাথে দেখা করতে চাইলে তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া প্লেয়াররা সবাই মরেই যায়, তাদের অর্গান দিয়ে যদি আমরা অন্য ভালো মানুষের জীবন বাঁচাতে পারি তাহলে সেটাতে তোমার সমস্যা কি? মেয়ে কোনো উত্তর না দিয়েই ব্ল্যাক মার্কসের কথা ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখতে পাই ফ্লোরে তখন টালগুনা গেম শুরু হয়ে গেছে, যেখানে সবাই ট্রায়াঙ্গেল বেছে নিয়েছিল। গিউন প্রথমে ট্রায়াঙ্গেলের একটা বক্স হাতে নিয়েই চোখ চরক গাছ, কেননা এটা এমন একটা ট্রায়াঙ্গেল যেটা কখনোই সলভ করা পসিবল না। আশেপাশে সবাই এটা দেখে গিউনের উপর অনেক চেঁচামেচি শুরু করে, আর মুহূর্তেই গিউনের ঘুম ভেঙে যায়। গিউন আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর দেখতে পাই ড্যানি আসে জ্যাকের সাথে দেখা করতে, যে ড্যানির বাচ্চার বাবা। জ্যাক এখানে আসার আগে ড্যানিকে হসপিটালে রেখে এসেছিল অ্যাবর্শন করানোর জন্য, কিন্তু ড্যানি অ্যাবর্শন না করিয়ে প্রেগনেন্ট অবস্থায় এখানে চলে আসে অনেক টাকা ইনকাম করে নিজের সন্তানকে মানুষ করার জন্য। জ্যাক ড্যানিকে দেখে আর এসব শুনে অনেক কষ্ট পায়, কেননা এই সব কিছু হয়েছে তার জন্য। খানিক পরেই মাইকে অ্যানাউন্স করে সেকেন্ড গেমের জন্য সবাইকে প্রিপেয়ার হতে বলে, যেখানে সবাইকে একটা রাউন্ড রুমে নিয়ে আসা হয়। গিউন এটা দেখেই বুঝতে পেরেছিল যে এটা আগের গেমের মতো নয়। তখন সবাই এসে গিউনকে বলে, তুমি তো মিয়া কোনো কাজেরই নও, গেমের ব্যাপারে যা বলছো তার সাথে এখানে কোনো মিল নাই। এরপর আবার মাইকে অ্যানাউন্স করে ওখানে থাকা সবাইকে 5 জনের করে একটা টিম বানাতে বলা হয়। গিউনের টিমে তখন 4 জন অলরেডি ছিল, এখন শুধু একজনকে দরকার। তখন লি আর একজনকে খোঁজার জন্য বের হয়। ওইদিকে জ্যাক এসে ড্যানিকে রিকোয়েস্ট করে তার টিমে থাকার জন্য, কিন্তু ড্যানি বলে, তুমি আমাকে প্রেগনেন্ট অবস্থায় ফেলে পালিয়ে এসেছিলে, এখন তোমার আর আমার দরকার নেই। এইদিকে ততক্ষণে লি আর একজন মেরিন অফিসারকে খুঁজে নিয়ে আসে তাদের টিমে জয়েন করানোর জন্য। ঠিক ওই মুহূর্তে ড্যানি এসে বলে, আমি প্রেগনেন্ট, আর এই জন্য আমাকে কেউ তাদের টিমে নিচ্ছে না, আপনারা কি আমাকে আপনাদের টিমে নেবেন? ড্যানির এই অবস্থা দেখে সবাই রাজি হয়ে যায় আর টিমে নিয়ে নেয়। ওইদিকে ক্যাট, ম্যাডি,
পার্ক আর গং মিলে একটা টিম বানায়, যেখানে একটা তান্ত্রিক ঘাড়তারা মহিলা যার নাম চানি সে জোর করে এসে তাদের টিমে জয়েন করে। এভাবে ফ্লোরের সবাই 5 জনের করে এক একটা টিম বানিয়ে ফেলে। এরপর গেম ডিরেকশন দেয়া হয় যে টিমের সবার পা একসাথে বাঁধা হবে, যেখানে একটা সার্কেলের মধ্যে 10 মিটার পর পর একটা করে মোট 5টা গেম থাকবে। আর এই 5টা গেম টিমের 5 জনের সবাইকে একটা করে কমপ্লিট করতে হবে, যেখানে সময় মাত্র 5 মিনিট। গেমগুলো খুব সিম্পল ছিল, যেগুলো আমরা ছোটবেলায় খেলে এসেছি। তখন সবাই সবার টিমে যে গেমে এক্সপার্ট তারা সবাই সবার মতো সেই গেম সিলেক্ট করে নেয়। এভাবেই খানিক পরে প্রথম 2 টিম পাশ থেকে রেডি হয়ে যায় গেম খেলার জন্য, যেখানে প্রথম টাস্ক ছিল টাক্সি গেম। প্রথম টিম টাক্সি কমপ্লিট করে একসাথে এগোতে থাকে সেকেন্ড গেম খেলার জন্য, যার নাম ছিল স্টোন ড্রপ, যেখানে গিয়ে সেকেন্ড টাইম আটকে যায় আর স্টোন ড্রপ করতে হিমশিম খেয়ে যাচ্ছিল, কেননা স্টোনটা বারবার আগে থেকে পিছনে নিয়ে আসতে হচ্ছিল আবার প্রথম থেকে খেলার জন্য। কিন্তু পরের বার তারা স্টোন ড্রপ কমপ্লিট করে তৃতীয় গেমের জন্য এগোতে থাকে, যেখানে 5টা ডাইসকে কয়েকটা ধাপে এক এক করে খেলে শেষ ধাপে 5টা ডাইসকে একসাথে ধরতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে এর কি নাম ছিল ভুলে গেছি, তবে ছোটবেলায় আমার বড় বোনের সাথে অনেক খেলেছিলাম। যাই হোক, প্রথম টিম ওই ধাপটাও কমপ্লিট করে চতুর্থ ধাপের জন্য এগোতে থাকে, যেখানে লাঠিম ঘোরাতে হবে। দ্বিতীয়বারের চেষ্টায় ওই টিমের মেম্বার লাঠিম ঘোরাতে সফল হয় আর শেষ ধাপের জন্য এগোতে থাকে, কিন্তু এর মধ্যেই নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কারণে 2 টিমের সবাইকে ওই অবস্থায় গুলি করে মেরে ফেলা হয়। যে গেম দেখে একটু আগে সবাই এনজয় করছিল, সেখানে এখন সবার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এটা দেখে ভয় পেয়ে থ্যানোস সাথে সাথে একটা ড্রাগস ট্যাবলেট খেয়ে নেয়, সাথে মার্শুও রিকোয়েস্ট করলে থানোস একটা ট্যাবলেট মার্শুকেও দিয়ে দেয়। এরপর সবাইকে কফিনে করে নিয়ে যাওয়া হয়, যেখানে একটা প্লেয়ার তখনও জীবিত ছিল। তখন একটা গার্ড কফিনে গায়ে রক্ত দিয়ে ক্রস এঁকে দেয়, যেন এই প্লেয়ারের শরীর থেকে অর্গান সেপারেট করতে পারে। কিন্তু মেয়ে এটা দেখা মাত্র ওই প্লেয়ারকে হেডশট মেরে ওখানেই মেরে ফেলে, যেটা দেখে ব্ল্যাক মার্কসের লোকরা অনেক ক্ষেপে যায়, আর ব্ল্যাক মার্কসও সিসিটিভিতে এই ঘটনাগুলো দেখছিল। এরপর ক্যাট আর ম্যাডির টিম রওনা দেয় গেম খেলার জন্য, যেখানে গং আর পার্ক অনেক ভয় পাচ্ছিল। ম্যাডি প্রথম গেম তাকচি খেলা শুরু করে, কিন্তু প্রথম 2-3 বার ব্যর্থ হলে সবাই অনেক ঘাবড়ে যায়। এরপর ক্যাট ম্যাডিকে কার্ডটা উল্টো করে ধরতে বলে, আর পরের বার মারতেই তাকচি গেম কমপ্লিট করে নেক্সট রাউন্ডের জন্য এগিয়ে যায়। এরপর পার্ক স্টোন ড্রপ বেছে নেয় আর প্রথমবারই স্টোন ড্রপ করতে ব্যর্থ হয়ে যায়। এরপর পার্কের মা বলে, বাপ তুই শুধু মনে কর যে তোর টাকাগুলো মেরে খেয়েছে তারাই তোর সামনে দাঁড়িয়ে আছে। এটা ভাবতেই পার্ক এক ঝটকায় স্টোন ড্রপ করে ফেলে। এরপর সবাই খুশি হয়ে ডাইস গেম খেলা শুরু করে, কিন্তু গং এর হাত বারবার কেঁপে ওঠার কারণে ঠিক মতো খেলতে পারছিল না। তখন পার্ক বলে, মা তুমি আমাদের বাবার কথা মনে করো যে আমাদের একা রেখে চলে গিয়েছে। এই কথা মনে করতেই গং একবারই সব ডাইসগুলো ধরে ফেলে আর থার্ড রাউন্ড কমপ্লিট করে ফেলে। 4 নম্বর রাউন্ডে এসে লাঠিম ঘোরাতে হবে, যার দায়িত্বে ছিল ঘাড়তারা মহিলা চানির ওপর। সব সময় চুল পাকনামি করলেও এখানে এসে লাঠিমের সুতো পর্যন্ত বাঁধতে পারছিল না, আর বিড়বিড় করে বলছিল আমরা এখানে সবাই মরে যাব। এই অবস্থা দেখে ক্যাট চানিকে কয়েকটা থাপড়ানি দিয়ে বলে, তুই যদি এখন এই গেম কমপ্লিট করতে না পারিস তাহলে গার্ডরা মারার আগে আমি তোকে মেরে ফেলবো। এই কথা শোনার পর সাথে সাথে ভয় পেয়ে লাঠিম ছুঁড়ে মারতেই লাঠিম ঘোরা শুরু করে, আর এভাবেই 4 নম্বর রাউন্ড কমপ্লিট করে ফেলে। এরপর লাস্ট রাউন্ড, যেখানে একটা বলকে 5 বার শূন্যে রেখে লাথি মারতে হবে। তখন ক্যাট সবাইকে অন্য দিকে তাকাতে বলে, আর সময় শেষ হওয়ার আগেই এই রাউন্ডটা কমপ্লিট করে উইনার হয়ে যায়। এই টিমটা জিতে যাওয়াতে ফ্লোরের সবাই অনেক খুশি হয়ে যায়, যেন ওখানকার সবাই জিতে গেছে। এইভাবে এক এক করে সবাই টিম অনুসারে গেম খেলা শুরু করে, যেখানে কিছু লোক উইন হয়ে যায় আর যারা জিততে পারে না তাদের ওখানেই মেরে ফেলা হয়। সব শেষে চান্স পায় গিউনের টিম, যেখানে ওই ফ্লোরে 2 টিম ছাড়া আর কেউ ছিল না, তাই 2 টিমের সবাই সবাইকে অল দ্য বেস্ট বলে খেলা শুরু করে দেয়। প্রথম রাউন্ডেই ড্যানি তাক্সি গেম উইন করে নেক্সট রাউন্ডের জন্য এগিয়ে যায়, যেখানে চ্যাং প্রথমবারই স্টোন ড্রপ করতে পারে, আর সবাই হ্যাপিলি থার্ড গেমের জন্য রওনা দেয়। লি মেয়েদের এই ডাইস খেলা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রবলেম শুরু হয় চতুর্থ গেমে এসে, যেখানে ইনো লাঠিম ঘোরাতে বারবার ব্যর্থ হচ্ছিল। ইনো এটা ইচ্ছা করেই করছিল, কিন্তু বাকি টিম মেম্বারদের জীবন যায় যায় অবস্থা। 3 বার ট্রাই করেছে তবুও পারেনি। তখন সবাই মিলে সাহস জুগিয়ে আবার খেলতে বলে, আর চতুর্থবারের বেলায় ইনো এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলে। ইনো এর মধ্যেই অনেক সময় নষ্ট করে ফেলেছে, তাই গিহুন
তাড়াহুড়ো করে বল শূন্যে লাথি মারতে থাকে। প্রথম 4 বার স্বাভাবিকভাবে মারলেও লাস্ট বারের সময় বলটা পা থেকে অনেক দূরে গিয়ে পড়ে। তখন ইনো গিউনের পা সামনের দিকে জোর দিয়ে ধরে আর বলটা গিউনের পায়ের উপর পড়লে শেষ রাউন্ডটাও কমপ্লিট করে সময়ের আগেই উইনার হয়ে যায়। গিউনের টিম অনেক খুশি হয়ে যায়, কিন্তু সাথে তাদের বিপক্ষের টিম সময়ের আগে গেম শেষ করতে না পারায় গার্ডরা একসাথে সবাইকে গুলি করে মেরে ফেলে। ওইদিকে মেয়ে তার রুমে ঢোকার সাথে সাথেই ব্ল্যাক মার্কসের টিমের দুজনে এসে মেয়ের রুমে ঢুকে মেয়ের ওপর ধামকি দেওয়া শুরু করে যেন সে তাদের কাজে আর কোনো বাধা না দেয়। মেয়ে ফ্রডম্যানকে কমপ্লেন করার হুমকি দিলে গার্ডরা বলে, আমরা সবাই তোর বসের হয়ে কাজ করি, তুই যদি আর একবার সমস্যা তৈরি করিস তাহলে কোনোভাবেই বেঁচে থাকতে পারবি না। খানিক সময় পর ফ্লোরে গার্ডরা আবার এসে অ্যানাউন্স করে যে সেকেন্ড গেমে 110 জন প্লেয়ার মারা গিয়েছে, এখন এখানে 255 জন প্লেয়ার আছে। তোমরা যদি এখন এই গেম কুইট করে চলে যেতে চাও তাহলে এক একজন 78 মিলিয়ন ওন করে পাবে। এই টাকার অ্যামাউন্ট শুনে তখনও কিছু প্লেয়ার বলে ওঠে, এই টাকা আমাদের জন্য অনেক কম, আমার মনে হয় তোমাদের হিসাবে কোথাও গরমিল হচ্ছে। এই লোভী মানুষদের কথাগুলো শুনে গিউন অনেক অবাক হয়ে যায়। তখন গার্ড বলে, টাকার অঙ্ক ঠিক আছে, এখন ভোটিং হবে যে তোমরা থার্ড রাউন্ড খেলতে চাও নাকি এই টাকা নিয়ে বাড়ি ফিরে যাবে। এরপর গিউন তাদের টিমের সবাইকে বলে, তোমরা গেম কুইট করো, এখান থেকে বের হয়ে আমি তোমাদের এর থেকেও বেশি টাকা দিব। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায় আর প্রথমে ইনো না ভোট দিয়ে আসে। ওইদিকে গং তার ছেলে পার্ককে বলে, তোর আর আমার টাকা মিলে অনেক টাকা হবে, আশা করছি এই টাকা দিয়ে তোর সব ঋণ শোধ হয়ে যাবে, তুই অবশ্যই না ভোট দিস। কিন্তু পার্ক মায়ের কথা না শুনে গেম হওয়ার পক্ষে ভোট দেয়, যেটা দেখে গং অনেক কষ্ট পায়। এরপর ভোট চলতে থাকে যেখানে খেলা হওয়ার পক্ষে অনেকেই ভোট দিচ্ছে। তখন ইনো আর গিউন সবাইকে বলে, এত লোক চোখের সামনে মরে যাচ্ছে, তবুও তোমাদের লোভ কমছে না? তখন জন বলে ওঠে, এই টাকা দিয়ে আমাদের কিচ্ছু হবে না, এর থেকে 10 গুণ বেশি আমার ঋণ আছে, কি করব আমি এই টাকা দিয়ে, তার থেকে মরে যাওয়াই অনেক ভালো। এখন পর্যন্ত অর্ধেক মানুষ মারা গিয়েছে, হয়তো এই গেম খেলার পরে আরো অর্ধেক মানুষ মারা যাবে, তখন আমরা ওই টাকা নিয়ে গেম কুইট করব। জনের এই কথা শুনে ওখানে থাকা অনেকেই জনকে সাপোর্ট করে আর বেশিরভাগ লোক খেলা হওয়ার পক্ষে ভোট দেয়, যেখানে গুইনের শেষ ভোট কোনো কাজে আসে না। এরপর সবাইকে রাতের খাবার দেয়া হয়, যেখানে চ্যারি নামের একটা মেয়ের সাথে ক্যাসির বন্ধুত্ব হয়ে যায়, যারা দুজনই থ্যানোসের টিমে ছিল। এদিকে গং তার ছেলের উপর অনেক রাগ করে। তখন পার্ক বলে, মা, আমার ঋণের পরিমাণ অনেক, যেটা তোমার আর আমার টাকা মিলেও শোধ করা সম্ভব হবে না, আর আমি যদি পাওনা ধার শোধ করতে না পারি তাহলে তারা আমাকে মেরে ফেলবে, এই জন্যই আমি খেলা হওয়ার পক্ষে ভোট দিয়েছিলাম। মায়ের মন সবসময় সন্তানের মঙ্গলের জন্যই হাহাকার করে, তাই তো পার্কের কষ্টটা বুঝতে পেয়ে নেক্সট রাউন্ড খেলার জন্য প্রিপারেশন নেয়। এইদিকে চ্যাং যে খেলার পক্ষে ভোট দেবে এটা কারোরই বিশ্বাস হচ্ছিল না, যেখানে গুইন অলরেডি বলেছিল এখান থেকে চলে যাওয়ার পর সবাইকে অনেক টাকা দেবে। তখন চ্যাং এসে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আমার অনেক টাকা ঋণ, যদি শোধ করতে না পারি তাহলে ওরা আমার বউ আর বাচ্চাকে তুলে নিয়ে যাবে। তখন ইনো বলে, তুমি খেলতে রাজি হয়েছো সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে তুমি কথার বরখেলাপ করেছো। যাই হোক, তোমার একটা ভোটের জন্য কিচ্ছু যায় আসতো না। চ্যাং বলে, আমরা সবাই এই রাউন্ডটা খেলেই এখান থেকে চলে যাব। তখন গ্রিন বলে, কে জানে, হয়তো পরের রাউন্ডে আমাদের একে অপরকেই মেরে ফেলতে হতে পারে। এইদিকে গং ক্যাটকে বলে, তোমার কত টাকা ঋণ? তখন ক্যাট বলে, অনেক আগে থেকে আমি নিজেকে মেয়ে মনে করা শুরু করি, আর যার জন্য আমি আমার পরিবারকেও হারিয়ে ফেলি, সাথে সাথে আমার চাকরিটাও চলে যায়। এখান থেকে যদি আমি টাকা ইনকাম করতে পারি তাহলে সেই টাকা দিয়ে প্রথমে আমি আমার জেন্ডার চেঞ্জ করব, আর তারপর এখান থেকে থাইল্যান্ডে শিফট হব। এর মধ্যে ওয়াশরুমে থ্যানোস এসে আবার জ্যাককে বিরক্ত করা শুরু করে দেয়। থ্যানোস বলে, তুই তো দেখছি গেম না হওয়ার পক্ষে ভোট দিয়েছিস, তুই যদি এখান থেকে চলে যাস তাহলে আমাদের সবার পাওনা টাকা কে দেবে? তখন জ্যাক বলে, আমি কাউকে বাধ্য করিনি ক্রিপ্টোতে টাকা ইনভেস্ট করার জন্য, আর তাছাড়া আমি সব সময় বলেছি যদি টাকা ইনভেস্ট করোই তাহলে নিজের রিস্কে করো। তখন থ্যানোস বলে, আমি অত কিছু বুঝি না, তুই এই গেম শেষ পর্যন্ত খেলবি আর আমার টাকা দিয়ে এখান থেকে চলে যাবি। তখন জ্যাক বলে, আরে বলদ, আমি যদি এখানে শেষ পর্যন্ত খেলতে পারি তাহলে তুই টাকা নেয়ার জন্য ততক্ষণে বেঁচে থাকবি না। এই কথা শুনে রেগে গিয়ে জ্যাক মারতেই ইনো ওখানে চলে আসে, আর থ্যানোস ভয় পেয়ে জ্যাককে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। সবাই ঘুমিয়ে গেলে গিউন তার টিমের সবাইকে সাবধান করে দেয় যে এখানে যে কোনো সময় কেউ কাউকে মেরে ফেলতে পারে, তাই হয়তো সবাই একসাথে ঘুমালে বিপদ হতে পারে, আমি পাহারা দিচ্ছি, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। এরপর রাতের বেলা গং, ক্যাট আর ড্যানি জরুরি প্রয়োজনে ওয়াশরুমে যায়, যেখানে ড্যানি প্রেগনেন্সির কারণে অসুস্থতা বোধ করলে গং গিয়ে তাকে সাপোর্ট দেয়। ওদিকে চ্যাং আর গিশুন না ঘুমিয়ে সবাইকে পাহারা দিতে থাকে, যেখানে তারা পুরনো দিনের কথা বলে সময় পাস করছিল। পরের দিন সকালে নেক্সট গেমের জন্য প্রিপারেশন হওয়ার অ্যানাউন্স করা হয়, যেখানে মেয়ে সহ সব গার্ডরাও প্রিপেয়ার হচ্ছিল। এরপর সবাই
সবাইকে একটা বড় হল রুমে নিয়ে আসা হয়। আজকের গেমের নাম হচ্ছে মিঙ্গেল, যেখানে সবাই একটা বড় গোলাকার প্লেটের উপর দাঁড়িয়ে থাকবে আর তার উপর মাইকে একটা নাম্বার অ্যানাউন্স করা হবে। সেই নাম্বার অনুযায়ী সবাইকে একটা টিম বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে পাশে থাকা ঘরের মধ্যে গিয়ে দরজা লক করে দিতে হবে। যারা টিম বানাতে পারবে না বা 30 সেকেন্ডের মধ্যে রুমের মধ্যে যেতে পারবে না, তাদের স্নাইপার টিম গুলি করে হত্যা করবে। এরপর সবাই গোলকের উপর দাঁড়িয়ে পড়লে গোলক প্লেটটা অটোমেটিক ঘুরতে থাকে। গোলক প্লেট হঠাৎ থেমে গেলে মাইকে প্রথম নাম্বার 10 অ্যানাউন্স করা হয়। নাম্বার শোনার সাথে সাথে সবাই টিম বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেখানে গিউনের টিম আর গংয়ের টিম মিলে একটা টিম বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর যারা টিম বানাতে পারেনি তাদেরকে ইনস্ট্যান্ট গুলি করে মেরে ফেলা হয়। সবাইকে মারা দেখে গিউন অনেক আফসোস করতে থাকে। ঠিক ওই মুহূর্তে তান্ত্রিক চানি এসে গিউনকে বলে, তোমরা সবাই আজ আমার জন্য বেঁচে গেছো। আমি যদি তোমাদের টিমে না আসতাম তাহলে হয়তো এতক্ষণ তোমরা সবাই মরে যেতে। ওইদিকে গুলিবিদ্ধ প্লেয়ারদের জীবিত অবস্থায় কফিনের মধ্যে ভরে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে অর্গান সেপারেট করার জন্য, যেখানে মে আর ব্ল্যাক মার্কসের কোনো কাজে বাধা দেয় না। এরপর রাউন্ড 2 শুরু হয়ে যায়, যেখানে সবাইকে 4 জনের করে একটা টিম বানাতে বলা হয়। গংয়ের টিম এবার ওই তান্ত্রিক মহিলা জানিকে ফেলে 4 জনের টিম বানিয়ে রুমের মধ্যে চলে যায়। অপরদিকে ইনো বাকি মেম্বারদের বলে, তোমরা 4 জনের টিম বানিয়ে রুমের মধ্যে চলে যাও, আমি এখানে কারো না কারো টিমের সাথে জয়েন করে রাউন্ড ক্লিয়ার করব। গিউন ইনোর জন্য অনেক চিন্তা করতে করতে 4 জন মিলে রুমের মধ্যে চলে যায়। এর মধ্যে একটা রুমে 3 জন লোক প্রবেশ করেছিল, এর মানে হলো তারা রুলস ফলো করেনি। তখন গার্ডরা এসে সেই রুমের মধ্যে ঢুকে 3 জনকে গুলি করে হত্যা করে। এরপর সবাই আবার বাহিরে আসে, যেখানে ক্যাটের টিম দেখে চানি অন্য আরেকটা টিমের সাথে রুমে গিয়েছিল আর সে এখনো বেঁচে আছে, যেখানে চানি অনেক খারাপ নজরে ক্যাটের টিমের সবাইকে দেখছিল। গিউন তখন বাইরে এসে ইনোকে খুঁজছিল। এর মধ্যে ইনো এসে গিউনের টিমের সাথে দেখা করে। ইনো বেঁচে আছে জেনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন ইনো বলে, আমি খুব সহজেই সবার সাথে বন্ধুত্ব করতে পারি। এরপর আবার রাউন্ড শুরু হয়ে যায়, যেখানে সবাইকে 3 জনের টিম বানাতে বলা হয়েছে। এবার গং আর তার ছেলে পার্ক মিলে অন্য আরেকজন পার্টনার খুঁজছিল টিম বানানোর জন্য। ঠিক ওই মুহূর্তে 2 জন লোক এসে পার্ককে জোর করেই তার মায়ের সামনে থেকে নিয়ে যায়। পার্ক এখানে চাইলে তার মায়ের কাছে ফিরে আসতে পারত, কিন্তু দোটানার মধ্যে পড়ে গিয়ে সে ওই টিমের সাথে রুমের মধ্যে যায় তার মাকে একা রেখে। ঠিক ওই মুহূর্তেই ইনো আর গিউন গংকে নিয়ে একটা রুমের মধ্যে চলে যায়, যেখানে গং অনেক মন খারাপ করে বসেছিল, কেননা তার ছেলে তাকে মৃত্যুর মুখে ফেলে চলে গিয়েছে। তখন গিউন পার্কের ব্যাপারে বলতেই গং বলে ওঠে, পার্ক আসলে আমাদের জন্য একটা মেম্বার খুঁজতে গিয়েছিল, আর তার মধ্যে তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো। হ্যাঁ, এটাই হলো মা, নিজের জীবন চলে গেলেও সন্তানকে কারো কাছে ছোট হতে দেবে না। তবে গিউন বুঝতে পারছিল গং মিথ্যা বলছে। এরপর গং বাইরে এসে টিমের অন্য মেম্বারদের দেখে অনেক খুশি হয়ে যায়, আর সাথে পার্ককেও বুকে জড়িয়ে ধরে, আর একটু আগে ঘটে যাওয়া সব ঘটনাই ভুলে যায়। তখন পার্ক নিজেই নিজের ভুলটা বুঝতে পেরে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর পরের রাউন্ডে সবাইকে 6 জনের টিম বানাতে বলা হয়, যেখানে ক্যাটের টিম তাদের টিম বানিয়ে রুমের দিকে যেতেই ম্যাডি অন্য কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়, আর তখন জ্যাক এসে ক্যাটের টিমে জয়েন করে দরজা বন্ধ করে দেয়। ক্যাট চিৎকার করতে থাকে ম্যাডির জন্য, ততক্ষণে গার্ডরা ম্যাডিকে মেরে ফেলে। এটা দেখে ক্যাট জ্যাককে দোষ দেয় যে তোমার জন্যই ম্যাডি মারা গেছে। তখন জ্যাক বলে, সময় অনেক কম ছিল, আমি যদি তোমাদের সাথে এই রুমে না ঢুকতাম তাহলে হয়তো এতক্ষণে তোমরা সবাই মারা যেতে। সবাই চুপ থাকলেও পাশে থেকে ড্যানি জ্যাককে সাপোর্ট করলে ক্যাট চুপ হয়ে যায় আর ম্যাডির জন্য কান্না করতে থাকে। এরপর আবার সবাই বাইরে এসে লাস্ট রাউন্ড খেলার জন্য, যেখানে এখন মাত্র 126 জন প্লেয়ার বেঁচে আছে। নাম্বার অ্যানাউন্স করার আগে ইনো বলে, এবার সবাইকে 2 জনের টিম বানাতে বলা হবে। গিউন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানো? তখন ইনো বলে, এখন 126 জন প্লেয়ার আছে আর এখানে রুম মাত্র 50টা। এখানে ম্যাক্সিমাম হলে 100 জন মানুষ বাঁচতে পারবে আর বাকি সবাই মারা যাবে। ইনোর কথা অনুযায়ী এবার 2 অ্যানাউন্স করা হলো। এরপর সবাই পাগলের মতো একে অপরকে নিয়ে ছোটাছুটি শুরু করে দেয়। এবার ইনোর সাথে চ্যাং টিম বানিয়ে রুমের মধ্যে ঢুকে দেখে সেখানে অলরেডি একটা লোক আছে। সময় শেষ হওয়ার আগেই ইনো ওই লোকটাকে গলা টিপে মেরে ফেলে। এটা দেখে চ্যাং অনেক ভয় পেয়ে যায়। এরপর কফিনে করা লাশ নিয়ে যাওয়া দেখানো হয়, যেখানে ক্রস চিহ্ন কফিনগুলো আগুনে না পুড়িয়ে নিচে কোনো একটা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয় অর্গান সেপারেট করার জন্য। ওইদিকে জুনো হঠাৎ থানায় এসে তার বসের সাথে দেখা করে আর বলে, ওই আইল্যান্ড খুঁজে বের করতে আপনাকে আমার সাহায্য করতেই হবে। এই কথা শুনে বস জুনোকে সাথে করে নিয়ে কমিশনারের কাছে যায়। কমিশনারের কাছে গেলে কমিশনার জুনোকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয়, কেননা জুনো এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ দেখাতে পারে। কমিশনার উল্টো অফিসারকে বলে যায়, জুনো পাগল হয়ে গেছে, ওর রেজিগনেশন লেটার এবার অ্যাকসেপ্ট করতে পারো। স্টেশন থেকে বের হয়ে জুনো ডেভিডকে কল করে আর বলে, আমার মনে হয় না প্রশাসনের কেউ আমাদের সহযোগিতা করতে পারবে।
হবে। তুমি একটা টিম তৈরি করো, যত দ্রুত পসিবল আমরা আবার বের হব গিউনকে খোঁজার জন্য। এরপর মিঙ্গেল গেম কমপ্লিট করার পর সবাই ফ্লোরে ফিরে আসে। তখন গিউন বলে আমাদের খেলা না হওয়ার পক্ষে প্লেয়ারদের হিসাব করে রাখতে হবে, যেন ভোটের আগেই শিওর হতে পারি খেলা বন্ধ করার ব্যাপারে। হল রুমে আসার পর জ্যাক আবার ড্যানির কাছে যায় ক্ষমা চাওয়ার জন্য। জ্যাক বলে আমরা দুজন এখান থেকে একসাথে বের হব, আর এরপর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। জ্যাক আরো বলে এখান থেকে যাওয়ার পর তোমার আর আমার টাকা মিলিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, যেখান থেকে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। ড্যানি এই কথা শুনে মনে মনে হাসে আর জ্যাককে বলে তুমি শুধু আমার টাকার জন্যই আমার সাথে কথা বলতে এসেছো, তাই না? আমি আমার বাচ্চার খেয়াল নিজেই রাখতে পারবো। বেটার তুমি নিজের খেয়াল নিজেই রাখতে শেখো। ওইদিকে ক্যাট মেডির মরে যাওয়াতে অনেক কষ্ট পায়। তখন চানি এসে ক্যাটকে বলে তোমরা সবাই আমাকে ধোকা দিয়েছো, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি তোমরা নিজেরাও ম্যাডির মতোই মারা যাবে। তখন গং চানির এই কথা শুনে নিজেদের শরীরে থুতু দিয়ে বলে তোর কথায় আমাদের কিচ্ছু হবে না। ততক্ষণে চ্যাং সব পক্ষে বিপক্ষের প্লেয়ারদের গুনে ফেলে, যেখানে তখনও খেলা হওয়ার পক্ষে লোক বেশি ছিল। তখন ইনো বলে আমার মনে হয় না আমরা কাউকে ম্যানেজ করে খেলা হওয়ার পক্ষে ভোট দেয়াতে পারবো। গুইন বলে আমাদের যেভাবেই হোক সবাইকে রাজি করাতেই হবে। এই কথা শুনে ইনো বলে আমরা যদি কাউকে খেলা না হওয়ার পক্ষে কথা বলতে যাই, তখন যারা খেলা হওয়ার পক্ষে আছে তারা নিশ্চয়ই চুপ করে থাকবে না। ওইদিকে জুনো পুরো টিম নিয়ে বের হয় আইল্যান্ড খোঁজার জন্য, যেখানে তারা ড্রোন দিয়ে সব আইল্যান্ডগুলো খুব ক্লিয়ার ভাবে খুঁজে দেখছিল। ক্যাপ্টেন কামি ড্রোন টেকনোলজি দেখে অনেক অবাক হয়ে যায়, আর এটা কিভাবে কাজ করে সেটার ব্যাপারে জুনোকে বলতে থাকে। এর মধ্যেই ড্রোনের মাধ্যমে একটা আইল্যান্ডের উপর দরজা দেখতে পেয়ে জুনো সহ একটা টিম ওই আইল্যান্ডে যায় সেটা দেখার জন্য। কাছে গেলে জুনো দেখতে পায় এটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য একটা রাস্তা। তখন জুনো কমান্ড দেয় দরজাটা খোলার জন্য। দরজা খোলার সাথে সাথে একটা বোমা ব্লাস্ট হলে ওখানে একজন মারা যায়। এরপর বডি সহ সবাই বোর্ডে আসলে কামি বলে আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। তখন মিলিটারি টিমের ক্যাপ্টেন বলে আমরা ঠিক আছি, আমাদের মিশন বন্ধ করা উচিত হবে না। তখন জুনো বলে আমরা যে এখানে আছি সেটার খবর কেউ না কেউ গেম ম্যানেজমেন্টকে দিচ্ছে, আর এটা নিশ্চিত যে আমরা ওই টার্গেটেড আইল্যান্ড থেকে অনেক দূরে আছি। জুনো আবার বলে আমরা এখন থেকে ফোন ইউজ করব না, আর অকিটকি চ্যানেল চেঞ্জ করে সবার সাথে কমিউনিকেশন করব। ওইদিকে হল রুমে গার্ড এসে বলে এখন মাত্র 100 জন প্লেয়ার বেঁচে আছে, যেখানে এক একজন প্লেয়ার 365 মিলিয়ন ওন করে পাবে। এবার টাকার পরিমাণ অনেক বেশি। তখন আবার ভোটিং শুরু হয়ে যায়। এবার ভোট শেষ থেকে শুরু করা হয়, যেখানে গুইন এসে প্রথমে না ভোট দেয়। এতগুলো টাকা দেখে সিচুয়েশন একটুও নর্মাল হয়নি। তখনও বেশিরভাগ ভোট খেলা হওয়ার পক্ষেই পড়ছিল, যেখানে থ্যানোস ডান্স করতে করতে খেলা হওয়ার পক্ষে ভোট দিয়ে আসে। এরপর পার্ক এসে আর আগের মতো ভুল না করে খেলা না হওয়ার পক্ষে ভোট দেয়, যেখানে ভোট দুই পক্ষেরই বরাবর চলছিল। এরপর ইনো আসে ভোট দেওয়ার জন্য, যেখানে খেলা হওয়ার পক্ষে কাউন্ট বেশি ছিল। তখন চ্যাং গুইনকে বলে ইনো একটা লোককে আমাদের রুমে গলা টিপে মেরে ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে ইনো খেলা না হওয়ার পক্ষে ভোট দিলে ভোট সমান সমান হয়ে যায়। সেই উত্তেজনায় চ্যাং তার পুরো কথাটা গুইনকে বলতে পারে না। নিশ্চয়ই চ্যাং কিছু না কিছু জানতে পেরেছে ইনোর ব্যাপারে। ভোট সমান সমান হয়ে গেলে গার্ড বলে আজ ভোট টাই হয়েছে, তাই এই ভোট আবার কালকে নেওয়া হবে। তোমরা নিজেদের মধ্যে আবার এটা নিয়ে আলোচনা করতে পারো। গিউন গার্ডের এই কথা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। ম্যানেজমেন্ট এখন চাইছে আমাদের নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে প্লেয়ার মেরে ফেলতে। ওইদিকে ব্ল্যাক মার্কসের টিমের মেম্বার এসে মেয়েকে বলে তোমার কাজে ব্ল্যাক মার্কস অনেক খুশি হয়েছে, এভাবেই কাজ করে যাও। কিন্তু মেয়েকে দেখে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। মাস্ট বি মেয়ে নতুন কোনো প্ল্যান করছে। এরপর হল রুমে খাবার দেয়া হয়। তখন গিউন চ্যাংকে বলে তুমি একটু আগে ইনোর ব্যাপারে কি যেন আমাকে বলছিলে, আমি বুঝতে পারিনি। তখন চ্যাং বলে তেমন কিছু না। চ্যাং ওই বিষয়টাকে আবার ইগনোর করে আর ইনোকে থ্যাংক ইউ জানায় খেলা না হওয়ার পক্ষে ভোট দেওয়ার জন্য। তখন টিমের সবাই বলাবলি করছিল আমাদের কাউকে না কাউকে ম্যানেজ করে অবশ্যই খেলা না হওয়ার পক্ষে ভোট দেয়াতেই হবে। তখন পার্ক ফ্লোরের মধ্যে এসে বিপক্ষের টিমকে বলে তোমাদের মধ্যে যদি কেউ আমাদের টিমে আসো তাহলে এখান থেকে বের হওয়ার পর সবাইকে পার্টি দিব। এই কথা শুনে জন বলে কাল তোমরা সবাই মারা যাবে আর বাকি টাকা আমরা সবাই ভাগ করে নিব। এইভাবে এক কথা দু কথায় দুই টিমের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর মধ্যেই গিউন খেয়াল করে যে আজ খাবারের সাথে ম্যানেজমেন্ট কাঁটা চামচ দিয়েছে, যাতে করে সবাই সবার সাথে ঝগড়া বাঁধলে এই কাঁটা চামচটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ওইদিকে ওয়াশরুমের মধ্যে থ্যানোস আর মার্শু মিলে চ্যারিকে হুমকি দিতে থাকে, কেননা সে খেলা না হওয়ার পক্ষে ভোট দিয়েছিল। এর মধ্যে জ্যাক এসে থ্যানোসকে বাধা দেয় আর বলে তুমি ভোটিং এর জন্য কাউকে জোর করতে পারো না,
এই কথা শুনে থ্যানোস জ্যাকের গায়ে হাত তুললে জ্যাক ওখানে থাকা তার টিমের সবাইকে বলে থ্যানোস আমাদের পক্ষের লোককে ধমকাচ্ছে যেন সে খেলা হওয়ার পক্ষে ভোট দেয়। এই কথা শুনে পক্ষে বিপক্ষের দুই টিমে বাথরুমের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। এরপর থ্যানোস এসে জ্যাককে উদুম কেলানি দিতে থাকে। জ্যাককে গলা টিপে মেরে ফেলবেই ঠিক ওই মুহূর্তে জ্যাক পকেট থেকে একটা কাঁটা চামচ বের করে থ্যানোসের গলার মধ্যে ঢুকিয়ে দেয় আর ওখানেই মেরে ফেলে। মার্শুও যখন দেখে থ্যানোস মারা গেছে তখন মার্শু থ্যানোসের ড্রাগসগুলো নিয়ে নেয় আর সাথে থাকা কাঁটা চামচ দিয়ে অন্য সবাইকে মারতে থাকে। এখানে যে এমন মারামারি হবে সেটা ম্যানেজমেন্ট খুব ভালোভাবেই জানতো, কেননা গার্ডরা তখন ওয়াশরুমের বাহিরেই অবস্থান করছিল। এরপর ফ্লোরের মধ্যে মরে যাওয়া প্লেয়ারদের নাম অ্যানাউন্স করা হয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এরা মারা গেল কিভাবে। ঠিক ওই মুহূর্তেই ওয়াশরুম থেকে ফ্লোরে এসে দুই পক্ষের প্লেয়াররা একে অপরকে দোষারোপ করতে থাকে। তখন জন বলে এখনই সবাই প্লেয়ার গণা শুরু করে দাও, আমাদের দেখতে হবে খেলা হওয়ার পক্ষে কতজন বেঁচে আছে। এইদিকে জুনো সহ সবাই বোটেই ঘুমিয়ে পড়ে। বোট অতিরিক্ত নড়াচড়া করার কারণে একজনের বমি চলে আসলে বাইরে আসে বমি করার জন্য। তখন ওই সৈনিক খেয়াল করে ক্যাপ্টেন কামি ওই রাতের বেলা ড্রোন নিয়ে কি যেন করছে। তখন ওই টিম মেম্বার বলে তুমি এখানে কি করছো? কামি হাতে নাতে ধরা পড়ায় বাইরে এসে ওই সৈনিককে মেরে ফেলে আর সমুদ্রে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তে সমুদ্রে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ডেভিড বাইরে আসে আর কামিকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। তখন কামি চালাকি করে বলে আমি এখানে তোমার মতোই কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে এসেছি। এখান থেকে বোঝা যায় যে কামি আসলে গেম ম্যানেজমেন্টের একজন কর্মী, যার কারণেই জুনো এত শার্প হওয়া সত্ত্বেও বারবার ব্যর্থ হচ্ছিল ওই আইল্যান্ড খুঁজে বের করতে। ওইদিকে ফ্লোরে গণনার পর জানা যায় জনের টিমের 3 জন মারা গেছে আর গিউনের টিমের 2 জন। এর মানে হলো ভোট না হওয়ার পক্ষে লোক এখন বেশি। গিউনের টিম খুশি হয়ে ঘুমানোর জন্য রওনা দেয়, যেখানে জনের টিমের সবাই অনেক হিংস্র নজরে গিউনের টিমের সবাইকে দেখছিল। এইদিকে অর্গান নিয়ে কিছু লোক পানিপথ দিয়ে বাহিরে যায় আর একটা গার্ড ব্ল্যাক মাস্ককে ইনফর্ম করে যে মেয়ে এবার আমাদের কোনো কাজেই বাধা দেয়নি। এরপর ব্ল্যাক মাস্ক কন্ট্রোল রুমে এসে সব গার্ডদের অ্যালার্ট করে আর রেডি হতে বলে, কেননা একটু পর তারা একটা স্পেশাল গেম শুরু করবে। এইদিকে ফ্লোরে গিউন সবাইকে ডেকে বলে আজ রাতে খুব খারাপ কিছু হতে চলছে। জনের টিমের সবাই আজ রাতে আমাদেরকে মারার প্ল্যান করছে। এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন ইনো বলে ওরা আমাদের মেরে ফেলার আগে আমরাই ওদেরকে মেরে ফেলি। ইনোর এই কথা শুনে বাকি মেম্বাররা সম্মতি দেয়। গিউন বলে এটা আসলে ওদের প্ল্যান না, গেম ম্যানেজমেন্টরা নিজেরাই চায় যে আমরা একে অন্যকে মেরে ফেলি। আমাদের গেম ম্যানেজমেন্টকে মেরে ফেলার প্ল্যান বের করতে হবে। ম্যানেজমেন্টের সবাই এই ফ্লোরের উপরের ফ্লোরেই থাকে, যেখানে ম্যানেজমেন্টের হেড ফ্রন্টম্যানকে মেরে ফেললেই এই গেম বন্ধ করা সম্ভব হবে। তখন ইনো বলে আমাদের কাছে কোনো হাতিয়ার নেই আর এখানে কয়েকশো গার্ড আছে, কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে তুমি? তখন গিউন বলে আমাদের প্রথমে কিছু গার্ডদের মেরে ফেলে তাদের বন্দুকগুলো নিতে হবে আত্মরক্ষার জন্য। তাছাড়া আমরা যে গার্ডদের উপর হামলা করব এই ব্যাপারে ম্যানেজমেন্ট কখনোই চিন্তা করতে পারবে না। রাতে যখন এখানে মারামারি শুরু হবে তখন গার্ড আসবে আমাদের সেভ করার জন্য, তখন আমরা সবাই মিলে ওই গার্ডদের মেরে তাদের বন্দুকগুলো ছিনিয়ে নেব। এইদিকে মার্শু থ্যানোসের ড্রাগস নেওয়া শুরু করে যেন সর্বশক্তি দিয়ে সবার সাথে মারামারি করতে পারে। এরপর ড্যানি এসে জ্যাককে বলে রাতে সাবধান থাকার জন্য। খানিক পরেই ফ্লোরের লাইট বন্ধ হয়ে যায়, যেটা ম্যানেজমেন্টের সবাই সিসিটিভিতে দেখছিল, কেননা তারা জানে একটু পরেই এখানে তুমুল হত্যাযজ্ঞ শুরু হয়ে যাবে। তখন গিউনের টিম মেম্বাররা বেডের নিচে লুকিয়ে পড়ে নিজেদের সেফ রাখার জন্য। বলতে না বলতেই দুই টিমের মধ্যে হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়, যেখানে যে যাকে পারছে মেরে ফেলছে। কিন্তু গিউন এই মারামারির অংশ না হয়ে বেডের নিচে লুকিয়ে থেকে গার্ডদের আসার অপেক্ষা করে, কেননা ম্যানেজমেন্ট চাইবে না যে এখানে সবাই মারা যায়, তাহলে তারা গেম রান করতে পারবে না। খানিক বাদে গার্ডের পুরো টিম ফ্লোরে এসে সবাইকে থামায়, যেখানে মরে যাওয়া প্লেয়ারদের মধ্যে গিউন সহ তাদের টিম মেম্বাররা শুয়েছিল। গার্ড এসে মৃত প্লেয়ারদের চেক করতেই গিউন সহ সবাই গার্ডদের ধরে ফেলে আর সবাইকে মেরে ফেলে তাদের বন্দুকগুলো কেড়ে নেয়। এখানে ইনহো নিজেও প্লেয়ারদের পক্ষ হয়ে গার্ডদের মারছিল। প্লেয়াররা সবাই মিলে হামলা করায় অনেক গার্ডরা ওখানেই মারা যায়। তখন ব্ল্যাক মাস্ক বাকি গার্ডদের ওখান থেকে চলে আসতে বলে আর মেইন গেট বন্ধ করে দেয়। এর মধ্যে প্লেয়াররা একটা জীবিত গার্ডকে বন্দি করে ফেলে যেন তার সাহায্যে ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর গিউনের টিমের একজন মেম্বার জনের টিমের সবাইকে মেরে ফেলার জন্য প্রস্তুত হলে গিউন ওই প্লেয়ারকে বাধা দেয়। তখন ওই প্লেয়ার বলে জনের টিমের জন্যই আজকে এখানে এমন হয়েছে, এত মৃত্যু দেখার পরেও ওদের লোভ কমেনি, ওদের মরে যাওয়াই ভালো। তখন গিউন বলে আমরা এই হাতিয়ারগুলো এদেরকে মারার জন্য নেইনি, আমরা যদি এদেরকে মেরেই ফেলি তাহলে এই গেম ম্যানেজমেন্ট আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। গিউন ফ্লোরে সবাইকে শান্ত করে আর সবগুলো বন্দুক এক জায়গায় করে বলে আমরা এখন গেম ম্যানেজমেন্টকে মারার মিশনে যাচ্ছি, তোমরা যদি কেউ সাহায্য করতে যাও তাহলে আমাদের টিমে আসতে পারো। এটা শুনে জনের টিমের সবাই না বলে। ওইদিকে ড্যানিও জ্যাককে নিষেধ করে দেয়। তখন চ্যাং সবার সামনে এসে বলে তোমাদের সবার মতো আমি নিজেও অনেক ভয়ে আছি, কিন্তু এটা শিওর থাকো যে এই গার্ডদের মারার
করার পর কখনোই তোমরা জীবিত এখান থেকে ফিরে যেতে পারবে না। তার থেকে ভালো চলো সবাই মিলে ওই ম্যানেজমেন্টকে শেষ করে দেই। এই কথা শুনে অনেকেই এগিয়ে আসে, যেখানে পার্ক নিজেও যেতে চেয়েছিল কিন্তু গং পার্ককে বাধা দেয় যাওয়ার জন্য। এরপর সবাই এক এক করে বন্দুক নেয়, যেখানে ক্যাট এসে সবাইকে বন্দুক কিভাবে ব্যবহার করতে হয় তার উপর একটা শর্ট ট্রেনিং দেয়। কেননা ক্যাট এর আগে মিলিটারিতে সার্জেন্ট অফিসার ছিল, তাই তার বন্দুক এবং মিশন সম্পর্কে খুব একটা প্রপার আইডিয়া আছে। এরপর গিউন ওই বেঁচে থাকা গার্ডকে গান পয়েন্টে রেখে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়ার জন্য বলে। এরপর সবাই পিছনের দরজা দিয়ে উপরে যাওয়ার জন্য রওনা দেয়। এর মধ্যেই মিড ফ্লোরে আসা মাত্রই গার্ডরা প্লেয়ারদের ওপর হামলা করে। এরপর কিছু গার্ডদের মেরে প্লেয়াররা এগোতে থাকে, যেখানে ক্যাট সব সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে দিচ্ছিল। তখন গার্ডটা বলে এটাই উপরে যাওয়ার রাস্তা, যেটা আমার মাস্ক ছাড়া খোলা সম্ভব না। গার্ড পকেট থেকে মাস্ক বের করতেই গিউনের পিছনে ইনো মানে ফ্রন্টম্যানকে দেখে ঘাবড়ে যায়, আর সাথে সাথে একটা গুলি এসে গার্ডের মাথায় লাগলে ওখানেই মারা যায়। অপর দিক থেকে আরো অনেক গার্ডরা এসে প্লেয়ারদের গুলি করতে থাকে, যেখানে প্লেয়াররাও গার্ডদের ওপর গুলি করছিল। তখন গিউন ইনোকে বলে আমি একজনকে সাথে করে নিয়ে কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি, তুমি এখানে থেকে সবাইকে সাপোর্ট করো। এরপর গিউন আর চ্যাং মিলে কন্ট্রোল রুমের দিকে যাওয়া শুরু করে। গিউন দরজার সামনে এসে গার্ডের মাস্কটা ক্যামেরার দিকে ধরতেই দরজা খুলে যায়, আর সেই ইনফরমেশনটা ইনোকেও দেয়। গিউন এক এক করে গার্ডদের মেরে উপরে যাওয়া শুরু করে, যেখানে ব্ল্যাক মাস্ক আরো গার্ড পাঠিয়ে দেয় গিউনকে প্রতিরোধ করার জন্য। এদিকে প্লেয়ারদের গুলি শেষ হয়ে যাওয়ার উপক্রম। তখন বাকি প্লেয়াররা বলতে থাকে আমাদের এখন গিউনের কাছে যাওয়া দরকার। এই কথা শুনে ইনো বলে প্রপার কোনো প্ল্যান ছাড়া আমাদের এখান থেকে সরা উচিত হবে না। গিউন আর চ্যাং এর গুলি ওই মুহূর্তে শেষ হয়ে গেলে ইনোকে এই ব্যাপারে ইনফর্ম করে, যেখানে এখানেও সবার গুলি শেষের পর্যায়ে। গিউন বলে তোমাদের মধ্যে কাউকে হল রুমে পাঠিয়ে দাও। গার্ডরা সবসময় তাদের একটা এক্সট্রা ম্যাগাজিন তাদের পকেটের মধ্যে রাখে, কাউকে গিয়ে ওই মৃত গার্ডদের পকেট থেকে ম্যাগাজিন নিয়ে আসতে বলো। এরপর লি রওনা দেয় হল রুম থেকে ম্যাগাজিন নিয়ে আসার জন্য। লি ভয়ে মরে যাওয়ার মতো অবস্থা, কাঁপতে কাঁপতে সবার পকেট থেকে ম্যাগাজিনগুলো সংগ্রহ করতে থাকে। তখন পার্ক এসে লিকে সহযোগিতা করে। এর মধ্যেই ইনো পার্কের কাছে পৌঁছে যায় আর বলে আমি এখানে আসার সময় বিল্ডিং এর একটা ফ্লোর প্ল্যান দেখেছিলাম, আমার মনে হয় পিছনে কোনো একটা রাস্তা আছে কন্ট্রোল রুমে যাওয়ার জন্য, তুমি এখানেই থাকো, আমি পিছনে গিয়ে গার্ডদের মেরে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। গিউন ইনহোর কথা বিশ্বাস করে আর তার কাছে থাকা শেষ ম্যাগাজিনটা ইনহোকে দিয়ে দেয়। ওইদিকে লি সব ম্যাগাজিনগুলো নিয়ে একসাথে রওনা দেবেই তখন কি যেন মনে করে হঠাৎ থেমে যায় আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার সাহস পায় না। ক্যাট বারবার অকিটকিতে লিকে আসার জন্য বলতে থাকে, কিন্তু লি কোনো কথারই উত্তর না দিয়ে অকিটকি ওখানে ফেলে দেয়। গিউন ইনোর কথা বিশ্বাস করে আর নিজের শেষ ম্যাগাজিনটাও ইনোকে দিয়ে দেয়। ওইদিকে লি সব ম্যাগাজিনগুলো নিয়ে একসাথে করে রওনা দেবেই তখন কি যেন মনে করে আর যুদ্ধক্ষেত্রে যাওয়ার সাহস পায় না। ক্যাট বারবার অকিটকিতে লিকে আসার জন্য বলতে থাকে, কিন্তু লি কোনো কথারই উত্তর না দিয়ে অকিটকি ফেলে দেয়। ক্যাট নিজেও এই বিষয়টাতে প্রচন্ড অবাক হয়ে যায় আর খানিক পরে নিজেই চলে যায় ম্যাগাজিন নিয়ে আসার জন্য। ওইদিকে ইনো পিছন থেকে এসে গার্ডদের মারতে থাকে আর একটু পরেই তার সাথে থাকা একটা প্লেয়ারকে মেরে ফেলে ফ্রন্টম্যানের ক্যারেক্টারে শিফট হয়ে যায়। ওই সময় ইনো গিউনকে অকিটকিতে কল করে সরি বলে আর মৃত প্লেয়ারের মরে যাওয়ার শব্দ শোনায়, যেখানে গিউন মনে করেছিল হয়তো ইনোর গুলি লেগেছে। লাস্ট গুলির শব্দ শোনার পর অকিটকিতে গিউন আর ইনোর কোনো কথাই শুনতে পায় না। তখন গিউন শিওর হয়ে যায় যে ইনো মারা গেছে। ঠিক ওই মুহূর্তে ইনো ব্ল্যাক মাস্ককে কল করে আরো ফোর্স হল রুমে পাঠাতে বলে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। এইদিকে ক্যাট ফ্লোরে আসলে দেখে ভয় পেয়ে লি জড়সড় হয়ে এক কোনায় বসে আছে। ক্যাট ম্যাগাজিন নিয়ে চলে যাবেই ঠিক ওই মুহূর্তে গার্ডরা হল রুমে চলে আসে। গার্ডদের দেখে ক্যাট ম্যাগাজিন লোড করছিল গার্ডদের উপর হামলা করবে বলে, কিন্তু গং ক্যাটকে নিষেধ করে, কেননা ওখানে অনেক গার্ড ছিল। ক্যাট হয়তো একা কাউকে মারতে পারবে না। এইদিকে বেঁচে থাকা প্লেয়ারদের গুলি একদম শেষ হয়ে গেছে আর গার্ডরা ততক্ষণে সবাইকে ঘিরে ফেলেছে। তখন ওখানে থাকা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সারেন্ডার করবে, কিন্তু প্লেয়ারদের মধ্যে একজন নিজে নিজেকে গুলি করে সুইসাইড করে। বাকি সব প্লেয়াররা সারেন্ডার করতে গেলে গার্ডরা মুহূর্তেই সবাইকে মেরে ফেলে। গিউন আর চ্যাং তখনও লড়াই করে যাচ্ছিল। গুলি শেষ হয়ে যাওয়ার কারণে গার্ডরা এসে দুজনকেই গান পয়েন্টে রেখে সারেন্ডার করতে বলে। এরপর ফ্রন্টম্যান গিউনের সামনে চলে আসে আর বলে দ্বিতীয়বার গেমে এসে নিশ্চয়ই অনেক এনজয় করছো। তখন গিউন বলে তোমরা সবাই তোমাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। এই কথা শুনে ফ্রন্টম্যান গিউনের সামনেই চ্যাংকে মেরে ফেলে, যেটা দেখে গিউন চিৎকার করে কান্না করতে থাকে। গিউনের চিৎকার দেখে গার্ডরা এসে গিউনকে ফ্লোরের ওপর চেপে ধরে আর ফ্রন্টম্যান ওখান থেকে চলে যায়। এর মাধ্যমেই স্কুইড গেম সিজন 2 এখানেই শেষ হয়ে যায়, যেখানে ফ্রন্টম্যান তখনই গিউনকে না মেরে বাঁচিয়ে রেখেছিল।